সুপ্রিয় এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে স্বপ্ন দেখছো বাংলাদেশের অন্যতম প্রথম সারির একটি কলেজ হলিক্রস, যেখানে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছো তোমরা, এবং সেই পূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষা যেখানে তোমরা এখনই অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছ, অর্থাৎ পাবলিক বিভিন্ন পরীক্ষা তোমরা দিয়ে আসলেও ইতোমধ্যে কিন্তু তোমরা চলে আসছো এরকম একটা টেস্টে, যাকে কোনো কোনো ক্ষেত্রে বলা হবে কিন্তু অ্যাডমিশন টেস্ট, অর্থাৎ ভর্তি পরীক্ষায়। কারণ তোমরা এই হলিক্রস কলেজে নিজের একটি আসন নিশ্চিত করার জন্য তোমাকে কিন্তু তোমার সহপাঠীদের সাথে, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থীদের সাথে, মেধাবী শিক্ষার্থীদের সাথে তোমাকে পরীক্ষায় বসতে হবে এবং তোমাকে ক্রসিয়ান হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, 1950 সালে প্রতিষ্ঠিত এই হলিক্রস এখনো কিন্তু বাংলাদেশের বাইরে থেকে, অর্থাৎ পর্তুগাল থেকে পরিচালিত হয়, এবং তাদের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের ন্যাশনাল কারিকুলামের সাথে সামঞ্জস্য রেখেই এত উন্নত মানের এক ধরনের শিক্ষা তারা দিয়ে যাচ্ছে, যার ক্ষেত্রে এই কলেজের চাহিদা কিন্তু বিভিন্ন ক্যাটাগরির শিক্ষার্থীদের কাছে অনেক বেশি। তাই তোমরা যারা এখনো স্বপ্ন দেখছো হলিক্রসের ভর্তি পরীক্ষা দিয়ে হলিক্রসে পড়ার জন্য, তারা এখন থেকে লেগে পড়ো। আমরা হলিক্রস ডিমার্সের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের জিকে ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে, এবং এই লাইভ ক্লাসে আমি তোমাদের সাথে আছি জয়নুল আবেদিন ফাহিম ভাইয়া। আজকের ক্লাসে আমরা মূলত সাম্প্রতিক নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই বলে নেই, তোমরা কে কোথা থেকে জয়েন করেছো একটু ছোট্ট করে আমাদেরকে কমেন্টে বলে দিবে। পাশাপাশি তোমরা বলে দিবে যে তোমরা এখনো কারা কারা হলিক্রস ডিমার্সের সাথে যুক্ত হয়েছো, কিংবা কারা কারা যুক্ত হতে চাও আমাদের এই প্রোগ্রামটিতে। এবং পাশাপাশি তোমরা প্রত্যেকে কমেন্ট করে দিতে পারো যে তোমরা কারা কারা চাও আগামীতে হলিক্রসের শিক্ষার্থী হতে। প্রত্যেকে কমেন্ট করে একটু জানাও তোমরা কে কোথা থেকে আজকের ক্লাসটি দেখছো। এবং আজকের ক্লাসে আমরা কিন্তু আলোচনা করব সাধারণ জ্ঞানের সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে। সাম্প্রতিক বিষয়াবলী কেন তোমাদের জন্য প্রয়োজন? কারণ প্রিয় শিক্ষার্থীরা, সাধারণ জ্ঞান এরকম একটি বিষয় যেটা রেগুলার আপডেটেড হয়। এখন এরকম একটা বিষয় যেটা রেগুলার আপডেটেড হচ্ছে, তুমি যেহেতু বাংলাদেশের প্রথম সারির একটি কলেজের শিক্ষার্থী হবে, সো তোমার থেকে কিন্তু শিক্ষকরা এটাই যাচাই করার চেষ্টা করবে যে এই বাংলাদেশ সম্পর্কে, এই পৃথিবী সম্পর্কে তুমি কতটুকু জানো। তোমার মাধ্যমে কিন্তু তোমার যে কলেজ হলিক্রস কলেজ ভবিষ্যতে সেইটা কিন্তু তোমার মাধ্যমে ফুটে উঠবে, এবং তুমি হলিক্রস কলেজে একজন শিক্ষার্থী হিসেবে প্রতিনিধিত্ব করবে। অর্থাৎ তুমি যতটুকু আপডেটেড হবে, তোমাকে কিন্তু তোমার চান্স পাওয়ার রেশিওটা কিন্তু তত বেশি বেড়ে যাবে। তাই তোমাকে অবশ্যই সাম্প্রতিক সাধারণ জ্ঞান সম্পর্কে আপডেটেড থাকতে হবে যদি তুমি হলিক্রস কলেজে ভর্তি হতে চাও। ওকে, সো সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু আজকে সাধারণ জ্ঞানের সাম্প্রতিক নিয়ে আলোচনা করব। বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুটোই আলোচনা থাকবে। বলে রাখা ভালো যে সাধারণ জ্ঞান এরকম একটা বিষয় যেটা কোনো সিলেবাস নাই। সো আমরা সব কি তোমাদেরকে পড়াবো? সব তোমাদেরকে অবশ্যই পড়াবো না, জাস্ট ততটুকুই পড়াবো যতটুকু তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু আসতে পারে। ওকে, সেটা হতে পারে ইন্টারভিউ, সেটা হতে পারে রিটেন পরীক্ষায়, যে কোনো জায়গায়। ওকে, সো প্রথমে আমরা একটা টপিক দেখে নিই। কি দেখতে পাচ্ছ? মনসুন রেভলিউশন। তোমরা একটু কমেন্টে কিন্তু জানাতে পারো যে মনসুন রেভলিউশন এটা আসলে কি। তোমরা কি কোনোদিন এটা শুনেছো, কিংবা এটা কি বিষয়, এটা কবে ঘটছে, বা এনিথিং তুমি যদি জানো যে মনসুন রেভলিউশন কি, তুমি কি পরিচিত কিনা, তুমি কমেন্টে ছোট করে বলতে পারো। আমি একটু দেখবো এখানে যে তোমরা কি আসলে কতটুকু জানো বাংলাদেশ সম্পর্কে। এটা কিন্তু বাংলাদেশের টপিক। আবার মনসুন রেভলিউশন, রেভলিউশন অর্থ হচ্ছে বিপ্লব, মানে আবার চিন্তা করে না যে এটা বাইরে থেকে আনা কোনো টপিক না, এটা মঙ্গল গ্রহের কোনো টপিক না, এটা বাংলাদেশে ঘটে যাওয়া একটা টপিক যেটার সাথে আমরা প্রত্যেকে জড়িত, এবং তোমরা সবচেয়ে বেশি জড়িত। আমি তোমাদেরকে বুঝিয়ে দিব যে কি কি ভাবে তোমরা জড়িত। ওকে, সো মনসুন রেভলিউশন, কেউ কি চিনো এটা? কেউ কি চিনো মনসুন রেভলিউশন কি? মনসুন রেভলিউশন দেখো, আমি যদি বাংলা করে বুঝিয়ে দিই, যেমন অনেকে আছে না যে যদি জিজ্ঞাসা করে যে এটা মানে কি, তখন বলে যে ভাই এইটা মানে ওই বাংলা অর্থটাই বলে দেয়। আমি যদি বাংলাতেই বলি, মনসুন মানে হচ্ছে বর্ষাকাল, না? বর্ষাকালকে আমরা মনসুন বলি না, বর্ষাকাল। ওকে, আর রেভলিউশন মানে হচ্ছে বিপ্লব। তার মানে বর্ষাকালে হওয়া একটা বিপ্লব অবশ্যই মনসুন রেভলিউশন হবে। আচ্ছা, বাংলাদেশে কোন মাসে বর্ষাকাল চলে বলতো? বাংলাদেশে কিন্তু মূলত জুন জুলাই এই সময়টা একটু বর্ষাকাল হয়। যেমন এই যে এখন কিন্তু বর্ষাকাল, হ্যাঁ, বৃষ্টি বৃষ্টি হচ্ছে মোটামুটি। তো এই যে বর্ষাকাল, এই বর্ষাকাল মানে জুন জুলাইয়ের মধ্যে যদি আমি জুলাই ধরি, তার মানে বোঝা যাচ্ছে যে জুলাইয়ের সাথে জড়িত একটা বিপ্লব, যাকে বলা হয় মনসুন রেভলিউশন। কথা কি বুঝছো না বোঝা নাই? তোমরা সবাই কিন্তু কমেন্টে জানাও। তার মানে জুলাই বিপ্লবকে আমরা বলছি মনসুন রেভলিউশন। দেখছো জিকেও যে ম্যাথের মতো করে লজিক্যালি বোঝা যায়, তার মানে অবশ্যই জুলাই বিপ্লবী হচ্ছে আমাদের মনসুন রেভলিউশন। অতএব ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আসলে জুলাই বিপ্লব নিয়ে আমাদের জানতে হবে। হ্যাঁ, তোমরাই জুলাই বিপ্লবের সাক্ষী, তোমরাই আগামীর বাংলাদেশ, তোমরাই কিন্তু জুলাই বিপ্লবে প্রত্যেকেই ওতপ্রোতভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলাম। সো তোমাদেরকে নিয়ে আজকে পড়া আমার। আচ্ছা বলো তো একটা জিনিস, জুলাই বিপ্লব যখন আসছিল আমরা একটা কিওয়ার্ড সবচেয়ে বেশি শুনেছিলাম, যেটা আমরা সবাই বলি যে আমি এইটা।
সেটা কি ছিল? সেটা ছিল জেন জি, যাকে আমরা অনেকেই মজা করে বলেছিলাম তখন গেনজি। এই জেন জি, আমরা কিন্তু প্রত্যেকেই জেনজি না, আমরা প্রত্যেকেই জেনজি। যদি আমি বলি যে তোমরা কিভাবে জেনজি, দেখো জেনজির কথা যদি আসে তাহলে আমি তোমাদের একটু বুঝাই দিচ্ছি যে তোমরা যারা আজকে লাইভ ক্লাসটা দেখতেছো তোমরা প্রত্যেকে কিন্তু জেনজি। কিভাবে ভাই? কারণ জেনজি তারাই যাদের জন্ম 1997 থেকে 2012 সালের মধ্যে। অর্থাৎ এখানে যারা আজকের ক্লাসটা দেখছো প্রত্যেকে কিন্তু 1997 থেকে 2012 মধ্যে জন্মগ্রহণ করছো। তার মানে তোমরা প্রত্যেকেই জেনজি। এইটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে তুমি যে জেনজি, তুমি বলো তো জেনজি তুমি কেন? তখন তুমি বলবো যে স্যার আমার জন্ম তো হয়েছে 1997 থেকে 2012 মধ্যে। হ্যাঁ, সেটা হতে পারে 2006, 2008, 2009, 2010। তার মানে আমি কিন্তু জেনজি, কারণ এর মধ্যে যারা জন্মগ্রহণ করছে প্রত্যেকেই জেনারেশন জেড, যাকে সংক্ষেপে বলি জেনজি। আচ্ছা, এখন আসো তো, তোমাকে যদি স্যার প্রশ্ন করে যে তুমি যে জেনারেশন জেড, কি বৈশিষ্ট্যের জন্য তুমি জেনারেশন জেড বা জেনজি, তখন তুমি বলবা স্যার এই যে জেনারেশন জেড, এই জেড বাণী হচ্ছে ফার্স্ট জেনারেশন টু জুম টু দ্য ইন্টারনেট, অর্থাৎ যেই জেনারেশনটা প্রথম ইন্টারনেটের কাছাকাছি চলে এসেছিল। অর্থাৎ জেড মানে হচ্ছে ভাই জুম টু দা ইন্টারনেট। আমি ইন্টারনেট পুরোটা লিখলাম না, আমি ছোট্ট করে লিখলাম জুম টু দা ইন্টারনেট। আচ্ছা, তাহলে দেখো জুম মানে কি? আমরা মোবাইল ফোনে অনেক সময় ছবি জুম করে দেখি না, মানে বড় করে দেখি না, মানে কাছে যাইতে চাই না। তাহলে জুম টু দ্য ইন্টারনেট মানে হচ্ছে ইন্টারনেটের কাছাকাছি যারা সবচেয়ে বেশি গিয়েছিল। তুমি দেখবা 1997 থেকে 2012 সালের মধ্যে কিন্তু পুরা বিশ্বে ইন্টারনেটে যে বিপ্লবটা ঘটেছিল সেই বিপ্লবটা ঘটেছে। অর্থাৎ ফেসবুকের মতো প্রতিষ্ঠান যাকে ছাড়া আমরা এক মিনিটও চলতে পারি না, তোমরা প্রত্যেকে এখন ক্লাস দেখতেছো ফেসবুকে। অর্থাৎ তোমরা এসসি পরীক্ষা মাত্র পাস করেছো, তোমরা এখনই ফেসবুকে বসে ক্লাস দেখা শুরু করছো। তুমি ফেসবুকের কিন্তু যে গুরুত্ব, যে পজিটিভ গুরুত্ব, এটা কিন্তু আমরা কোনোভাবেই ভুলতে পারবো না। হ্যাঁ, আমরা এটা ডিনাই করতে পারবো না। তো এই ফেসবুক কিন্তু 2004 সালে যাত্রা শুরু করে। তার মানে ফেসবুক বলো, টুইটার বলো, আজকে আমরা সবাই ইনস্টাগ্রাম চালাই, তোমরা সবাই জানো ইনস্টাগ্রাম বলো, এগুলো প্রত্যেকটা কিন্তু 2004, 2006, 2008 এই সালগুলোতে তারা প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ আমাদের জেনারেশন, অর্থাৎ 1997 থেকে 2012 সালে এই তোমরা যারা জন্মগ্রহণ করেছো, তোমরা সবচেয়ে বেশি ইন্টারনেট ভিত্তিক এগুলার ফল ভোগ করেছো। এই জন্য তোমরা জেনারেশন জুমার্স বা জেন জি। এবং এই জেন জির মাধ্যমে কিন্তু জুলাই বিপ্লব বা জুলাই রেভলিউশন সংগঠিত হয়েছিল। ক্লিয়ার? তাহলে আমি কিন্তু তোমাকে প্রশ্নটা জাস্ট শুধু বলে দিই না যে এটা মানে এইটা, ওইটা মানে এইটা। তোমাকে এমন ভাবে বলছি যে যদি তুমি এটা ভাইবা দিবা না, ভাইবার মধ্যে সারা দিন মজা করি তোমার জিজ্ঞাসা করে যে তুমি কেন জেনজি ভাই? হ্যাঁ, তোমরা তো জেনজি, তাহলে বলো তো জেনজি কি, তুমি কি জানো? তো তুমি বলো না স্যার আমি জানি না। এটা হইলো কিছু? তোমার বলতে পারে যে জুলাই বিপ্লব কারা নেতৃত্ব দিছে, তুমি যদি নাই বলতে পারো যে স্যার আমরা নেতৃত্ব দিচ্ছি, আমরা জেনজি, তাহলে কিন্তু হবে না। সো এভাবে বুঝাই দিলাম তোমাকে, এখন তুমি মাথায় নিয়ে সুন্দর করে স্যারকে বলতে পারবা। ওকে, এবার তাহলে চলে আসো। আচ্ছা, তোমাকে যদি স্যার আরেকটা কোশ্চেন করে যে আচ্ছা জেন জি তো বললা, মানে জেনারেশন জেড, তুমি কি জানো পৃথিবীতে এই পর্যন্ত কয়টা জেনারেশন হয়েছে? কিংবা এখন যারা জন্ম নিছে এখন আজকে 2025 সালে, তারা কি কোন জেনারেশন? তুমি তো একটা জেন জি, তুমি বলছো 2012-তে তুমি শেষ, তাহলে এরপরে কি জেনারেশন বন্ধ হয়ে গেছে, সিলসিলা বন্ধ হয়ে গেছে? তোমার কিন্তু এটা বলতে পারে, তখন তোমাকে উত্তর দিতে হবে না স্যার জেনারেশন বন্ধ হয় নাই, জেনারেশন আসতেছে, এবং পৃথিবী যতদিন টিকবে ততদিন কিন্তু জেনারেশন আসতেই থাকবে, আসতেই থাকবে, তাদের বিভিন্ন বিভিন্ন নাম হবে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে জেনারেশন জেড এর পরে কোন জেনারেশন আসছে। তোমরা মনে রাখবা 1901 সাল থেকে জেনারেশন যাচাই করা শুরু হয়েছে, এবং 1901 সাল থেকে আজকে 2025 পর্যন্ত মোট জেনারেশন আসছে 8টা। কয়টা ভাই? 8টা। তার মানে আমরা জেন জি হচ্ছে 6 নাম্বার জেনারেশন, আর এই পর্যন্ত 1901 সাল থেকে মোট জেনারেশন হয়েছে 8টা। এর মধ্যে সবচেয়ে বুইরা যারা, বুড়া, হ্যাঁ অনেক, সবচেয়ে মানে আগে আছে না, যেমন 1901 সালে যারা জন্মগ্রহণ করছিল তারা তাহলে সবচেয়ে মানে দাদা টাইপ, বুড়ো টাইপ, ঠিক না? তারা তো এখন কেউ বেঁচে নেই। হ্যাঁ, তাহলে 1901 সালে যারা জন্মগ্রহণ করছিল, 1901 সাল থেকে 1927 সাল পর্যন্ত ধরা হয় একটা জেনারেশন, এবং তাদেরকে বলা হয় দ্য গ্রেটেস্ট জেনারেশন। তোমরা প্রত্যেকে কিন্তু জানো পৃথিবীতে এই পর্যন্ত 2টা বিশ্বযুদ্ধ হয়েছে, এবং এই 2টা বিশ্বযুদ্ধের প্রথম বিশ্বযুদ্ধকে বলা হয়তো দ্য গ্রেট ওয়ার, আর সেই গ্রেট ওয়ার 1914 সালে যারা দেখছে তাদেরকেই বলা হয় গ্রেটেস্ট জেনারেশন, এবং তারা 1 নাম্বার জেনারেশন। তাহলে 1 নাম্বার জেনারেশন কারা? দ্য গ্রেটেস্ট জেনারেশন। আমরা কয় নাম্বার জেনারেশন? আমরা জেন জি, আমরা 6 নাম্বার জেনারেশন। আর আমাদের পরে আসছে কয়টা? আরো 2টা। তাহলে মোট কয়টা? মোট হচ্ছে 8টা। তাহলে আমাদের পরে 2টা আমরা একটু দেখে নিই। মনে রাখবা 2013-12 সালে যখন জেন জি শেষ হয়ে গেল, 2013 থেকে 2024 সাল পর্যন্ত তারা জন্মগ্রহণ করছে, তাদেরকে বলা হয় জেনারেশন আলফা।
তার মানে জেনজি শেষ হয়েছে, এরপর জেন আলফা শুরু হয়েছে। তাহলে আলফা কিভাবে আসলো ভাই? আলফা হচ্ছে গ্রিক বর্ণমালা আছে না, গ্রিক বর্ণমালার একটা অক্ষর, প্রথম অক্ষর আলফা। আলফা, বিটা, ডেল্টা, গামা এরকম করে বলা হয়, ঠিক আছে? তাহলে আলফা দিয়ে কিন্তু গ্রিক বর্ণমালার প্রথম অক্ষর শুরু। আচ্ছা, এখন আলফাকে কেন আলফা বলা হয়েছে? আলফাকে এই জন্যই বলা হয়েছে যে ইন্টারনেটের সুযোগ সুবিধা তোমাদের মাধ্যমে শুরু হয়েছে, কিন্তু এই সুফলটা সবচেয়ে বেশি ভোগ করছে জেনারেশন আলফা, কারণ তাদের সময় অলরেডি পৃথিবী ওয়েল এস্টাবলিশ। আচ্ছা, তোমরা চিন্তা করে দেখো তো ভাইয়া, যে তোমরা যখন ছোট ছিলা কয়জনের বাসায় স্মার্টফোনের অ্যাক্সেস ছিল? 2008 সাল 2009 সালের দিকে কিন্তু তখনও আমাদের কিন্তু বাংলাদেশে স্মার্টফোন এত বেশি অ্যাভেইলেবল হয় নাই। অর্থাৎ আমরা বা তোমরা যখন জন্ম নিয়েছি আমরা কিন্তু কেউই এই মানে স্মার্টফোন এত বেশি পাই নাই, ল্যাপটপ এত বেশি পাই নাই। আমরা এগুলো চিনতাম না, তেমন একটা বুঝতাম না। আমরা যখন বড় হয়েছি, তোমরা যখন 2, 3, 4, 5 উঠছো, হ্যাঁ, তখন তোমরা জানছো। আর আমরা যখন 7, 8, 9 উঠছি, তখন আমরা ধরো স্মার্টফোন দেখতে পাইছি। তো এরকম হয়েছে কাহিনী। তাহলে ওরা কিন্তু ছোটবেলা থেকে পাইছে, কারণ 2013 সালের দিকে স্মার্টফোন অ্যাভেলেবল ছিল। তাহলে এরা হচ্ছে প্রথম ওই সুবিধা ভোগ করছে। আর এরপরে যে জেনারেশন আছে, অর্থাৎ সর্বশেষ জেনারেশন, সেইটা শুরু হয়েছে 2025 সালের 1 জানুয়ারি, যাদেরকে বলা হয়েছে জেনারেশন বিটা। জেনারেশন বিটা তার মানে বর্তমানে কি জেনারেশন জেড বা জেনজি চলতেছে? না, বর্তমানে যারা জন্মগ্রহণ করছে তাদেরকে আমরা বলবো জেনারেশন বিটা। কথা বুঝতে পারছো? তার মানে তুমি গেলা ভাইবা দিতে, হ্যাঁ, তোমার ধরো প্রশ্ন এরকম করতে পারে, আচ্ছা তোমার বললো তোমরা কয় ভাই বোন? বললো স্যার আমরা 2 ভাই বোন। তোমার ছোট ভাই কি বড় না ছোট? বললো ছোট। কবে জন্ম নিয়েছে? বললো স্যার এই বছরের এপ্রিল মাসে জন্মগ্রহণ করছে। তখন তোমার বলতে পারে তুমি তো জেনারেশন জেড বা জেনজি, তাহলে ও কোনটা? তখন তুমি বলবা যে ও হচ্ছে জেনারেশন বিটা, কারণ বিটারা এই বছর জন্মগ্রহণ করছে। এবং বিটাকে কেন বিটা বলা হয়েছে? বিটাকে এই জন্যই বিটা বলা হয়েছে, তারা অনেক বেশি এআই নির্ভর, তারা এআই কে খুব ভালোভাবে চিনছে, তারা এআই সম্পর্কে জানে। আমরা চ্যাট জিপিটির কথা জানি না, এআই এর কথা জানি না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা ছোটবেলায় চিনতাম, তোমরা চিন্তা না, কিন্তু ওরা কিন্তু ছোটবেলা থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চিনবে। এই জন্য তাদেরকে বলা হয় জেনারেশন বিটা বা সবচেয়ে আপডেটেড জেনারেশন। এবং এই 2025 সাল থেকে 2040 সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করবে প্রত্যেকেই হবে জেনারেশন বিটা। কথা বুঝতে পারছো না বুঝতে পারো নাই? আমার এইটুকু ছিল জেনারেশন নিয়ে আলোচনা। তোমরা কি প্রত্যেকে বুঝতে পারছো ভাইয়া? আমি যদি একটু তোমাদের কমেন্ট দেখি, হ্যাঁ, একটু কমেন্টে আমার জানাবা যে কারা কারা এই জিনিসটা জেনারেশন নিয়ে বুঝতে পারছো। জেনারেশন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু তোমাদের জন্য অ্যাটলিস্ট, হ্যাঁ। সো তোমরা কারা কারা বুঝতে পারছো আমাদেরকে একটু বলো, আমি একটু দেখি যে জেনারেশন বিটা কারা বুঝতে পারছো। আচ্ছা, ওকে 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 ওকে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে। হ্যাঁ, অনেকে জিজ্ঞাসা করতেছে ভাইয়া ভাইবা নিবে না নিবে না নিবে না নিবে না, অনেকে বলতেছে নিবে। ভাইয়া সার্কুলারে দেয়া নাই যেহেতু, সো ভাইবা নিবে কি নিবে না এটা আসলে কেউ জানে না। এমন হইতে পারে, বলতেই পারে যে একটা ভাইবা দেও, ঠিক আছে, কারণ এত বছরের রিচুয়াল এটা হচ্ছে গিয়ে সহজে কাটার কথা না। ভাইবা উল্লেখ নাই মানে যে তোমাকে ভাইবা নিবে না, এটা কিন্তু না। বরং ভাইবা যদি উল্লেখ করা থাকতো যে ভাইবা নিব না, তাহলে তুমি বুঝতে পারতো যে ভাইবা নিবে না। যেহেতু ভাইবার কথা লেখা নাই নির্দিষ্টভাবে, তো তোমরা ওইটার জন্য মোটামুটি প্রিপারেশন নিও। আর ভাইবা নিয়ে এমন না যে তোমার আসলে গুলি করবে। ভাইবা নিয়ে এমন, তুমি যা পরীক্ষা দিচ্ছ ওটার উপরে তোমার জাজ করা হবে, হ্যাঁ, পরীক্ষার উপরেই জাজ করা হয়, কিন্তু জাস্ট তোমার সাথে কথা বলে বোঝা যে না আসলে তুমি কতটুকু ক্যাপেবল, হ্যাঁ, কতটুকু স্মার্ট, এইটার জন্য তোমার ভাইবা নেওয়া হবে। ওকে, এরপর আমরা চলে আসি, আমরা মনসুন রেভলিউশনে যাবো। আমরা জেনারেশনটা বুঝলাম, তাহলে চলে আসো আমরা একটু মনসুন রেভলিউশনটা দেখি। হ্যাঁ, ওকে, তাহলে এখন চলে আসো মনসুন রেভলিউশন বা জুলাই বিপ্লব। এই জুলাই বিপ্লবটা আসলে কিভাবে সংগঠিত হলো? তোমরা জানো যে জুলাই বিপ্লব যখন সংগঠিত হয়েছিল তখন একটা সংগঠনের মাধ্যমে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। জুলাই বিপ্লবটা একটু গুরুত্বপূর্ণ কেন? কারণ বাংলাদেশের খুব রিসেন্ট হওয়া একটা বিপ্লব এবং তোমরা এই বিপ্লবের সাক্ষী, তো তোমাদেরকে এখান থেকে প্রশ্ন করতেই পারে। এই জুলাই বিপ্লব কিন্তু নেতৃত্ব দিয়েছে যে সংগঠনটা, তার নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি করছে? জুলাই বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে। এখন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি বইটা লিখলাম, যেটা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু 1 জুলাই 2024। 1 জুলাই 2024 কি করলো? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হইল। হ্যাঁ, আচ্ছা, এরপরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু আন্দোলনের মূল নেতৃত্ব দেন, যেটা মূলত প্রথমে ছিল কোটা আন্দোলন, তারপর এটা হয়ে গেছে সরকার পতনের একটা আন্দোলন। হ্যাঁ, এবং এই স্বৈরাচার বিরোধী সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা প্রতিষ্ঠিত হয়েছে 1 জুলাই 2024। এবার আসো, আচ্ছা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হওয়ার পর তারা তো কিছু কর্মসূচি দিয়েছে।
এখন জুলাই মাসটা পুরাটাই কিন্তু তোমরা চিন্তা করে দেখো তো, পুরাটা একটা গুমোট পরিবেশ ছিল না? সারাদিন বিপ্লব আন্দোলন হাবি জাবি এই সেই হইতেই আছে, এরকম হয়েছে না? আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই যে এই যে জুলাই বিপ্লব সংগঠিত হইলো, প্রত্যেকটা দিনই তো কোনো কোনো ঘটনা আছে জুলাই মাসে 2024 সালে, মানে 5 আগস্ট পর্যন্ত। কিন্তু আমরা কি পুরো এই 35-36 দিনের ঘটনা মুখস্থ রাখতে পারবো না? এবং আমাদের দরকারও নেই, কারণ তোমাকে যে শিক্ষক কোশ্চেন করবে কিংবা তোমাকে যে শিক্ষক জিজ্ঞাসা করবে, সেই শিক্ষক কিন্তু 36 দিনের কাহিনী মনে রাখতে পারে না। এটা ট্রু, হ্যাঁ, এটা কেউ মনে রাখতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ কিছু ডেট মনে রাখবো যেগুলো থেকে আমাদেরকে কোশ্চেন করতে পারে। ক্লিয়ার? তাহলে আসো কোন কোন ডেটগুলো মনে রাখবো। মনে রাখবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রথম কিন্তু বাংলা ব্লকেট দিয়েছিল, বাংলা ব্লকেট। হ্যাঁ, বাংলা ব্লকেট নামে একটা কর্মসূচি দিয়েছিল, যে কর্মসূচি হয়েছিল 7 জুলাই 2024। অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম বাংলা ব্লকেট কবে দিয়েছিল? 7 জুলাই 2024। সেদিন কি করেছিল? সেদিন মনে করো যে সড়ক পথ, রেলপথ এগুলো অবরোধ করা হয়েছিল। ওকে, আচ্ছা, এরপরে চলে আসলো বাংলা ব্লকেটের পরে যে গুরুত্বপূর্ণ ঘটনাটা আমরা জানবো, সেটা হচ্ছে 16 জুলাই। এই 16 জুলাই, এই জুলাই অভ্যুত্থানের মূল ধারার নায়ক, হ্যাঁ, এবং জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ, যার নাম ছিল শহীদ আবু সাইদ। আবু সাইদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন বা শহীদ হন 16 জুলাই। তো 16 জুলাই 2024 আবু সাইদ মারা যান। এখন তোমাকে প্রশ্ন করতে পারে যে আবু সাইদ কবে শহীদ হয়েছে? তুমি যে আবু সাইদের কথা জানো, আবু সাইদ কোন জেলার বা কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? হ্যাঁ, বলতেই পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে জানলাম আমরা কি, যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ মারা যান বা শহীদ হন 16 জুলাই। এরপর আমরা আরেকজন ব্যক্তির নাম কিন্তু জানি, সেটা হচ্ছে শহীদ মীর মুগ্ধ। অর্থাৎ অনেকেই তো শহীদ হয়েছেন, তার মধ্যে হাইলাইটেড হচ্ছে 2 জন। তাহলে এই 2 জনের মধ্যে একজন হচ্ছে আবু সাইদ, আরেকজন হচ্ছে মীর মুগ্ধ। এখন বলা হইতে পারে মীর মুগ্ধ কবে মারা গেছে? মনে রাখবা, মীর মুগ্ধ মারা গেছে 18 জুলাই। 18 জুলাই মীর মুগ্ধ শহীদ হন। এই মীর মুগ্ধ কিন্তু ঢাকায় শহীদ হন, এবং এই মীর মুগ্ধ ছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিইউপি এর একজন শিক্ষার্থী। উনি 18 জুলাই শহীদ হন। ওকে, এবার আসো, এই 18 জুলাই কিন্তু আবার জুলাই বিপ্লবের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছিলেন। কমপ্লিট শাটডাউন, অর্থাৎ এই কমপ্লিট শাটডাউন কি ছিল ভাই বলেন তো? বাংলা ব্লকেডের দিন সড়কপথ রেলপথ অবরোধ করা হয়েছিল, কিন্তু কমপ্লিট শাটডাউনের দিন সবকিছু অবরোধ করা হয়েছিল। তো যে কোনো মানুষ কাজে বেরোবে না, কেউ কোথাও যেতে পারবে না, ঠিক আছে? রাস্তাঘাট, জলপথ সব ব্লকেট মেরে দিচ্ছে, মানে এটা ছিল কমপ্লিট শাটডাউন। তার মানে কমপ্লিট শাটডাউনের দিনে কিন্তু মীর মুগ্ধ শহীদ হন, সেটা ছিল 18 জুলাই 2024। ওকে, আচ্ছা, এবার আসেন মার্চ ফর জাস্টিস নামে কিন্তু একটা প্রোগ্রাম হয়েছিল, একটা কর্মসূচি হয়েছিল। সেই মার্চ ফর জাস্টিস হয় 31 জুলাই। 31 জুলাই কি হয় ভাই? মার্চ ফর জাস্টিস। তাহলে মার্চ ফর জাস্টিস কর্মসূচি কবে করা হয়? 31 জুলাই। মার্চ ফর জাস্টিস কর্মসূচি কবে হয়? 31 জুলাই। এবং এরপরে শুরু হয়ে গেল আগস্ট। ঠিক চলতে চলতে আগস্টের 5 তারিখে সে স্বৈরাচারী হাসিনা সরকারের রেজিমের পতন ঘটে, এবং ওই 5 তারিখে কিন্তু হাসিনার পতন ঘটে, নতুন বাংলাদেশের যাত্রা শুরু করে বাংলাদেশ 2.0। এবং এরপরেই 8 তারিখ অর্থাৎ 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করে, যার প্রধান ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্লিয়ার? তার মানে এই ছিল মোটামুটি জুলাই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ কোর কিছু ঘটনা। এখন তোমাকে কিছু প্রশ্ন করতে পারে জুলাই অভ্যুত্থান থেকে অ্যাবস্ট্রাক্ট ভাবে। সেটা কি হইতে পারে? যেমন তোমাকে বলতে পারে যে এই যে জুলাই স্মৃতি জাদুঘর একটা তৈরি হওয়ার কথা ছিল না? তাহলে জুলাই স্মৃতি জাদুঘরটা কোথায় অবস্থিত? ভাইয়ারা মনে রাখবা, মানে আপুরা মনে রাখবা, জুলাই স্মৃতি জাদুঘর কিন্তু তৈরি করা হচ্ছে গণভবনে, যে গণভবনে শেখ হাসিনা থাকতো। হ্যাঁ, তেজগাঁও, এই যে আমরা যেখান থেকে এখন তোমাদের ক্লাস নিচ্ছি তার ঠিক পাশেই। সো এই তেজগাঁওয়ের যে গণভবনটা ছিল, সেই গণভবনকে এখন জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে তৈরি করা হচ্ছে। তার মানে জুলাই স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত? তোমরা যেহেতু হলিক্রসে পড়তে আসতেছো, হলিক্রস ঢাকার ফার্ম গেট অর্থাৎ তেজগাঁওয়ের মধ্যে, আবার তেজগাঁওই হচ্ছে তেজগাঁওয়ের এই প্রধানমন্ত্রীর কার্যালয়, যেটা গণভবন নামে পরিচিত ছিল। তাহলে এই গণভবনের মধ্যে জুলাই শহীদ মানে স্মৃতি জাদুঘর তৈরি করা হচ্ছে। তোমাকে প্রশ্ন করতেই পারে যে জুলাই স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত? তুমি বলবা গণভবনে, হ্যাঁ, তৈরি করা হচ্ছে আর কি। ওকে, তাহলে এবার চলে আসো, জুলাই স্মৃতি জাদুঘরের কাহিনী শেষ। এখন আসো আর্ট অফ ট্রায়াম্ফ। এটা কি? তোমাকে প্রশ্ন করতে পারে আর্ট অফ ট্রায়াম্ফ কি? দেখো, আর্ট অফ ট্রায়াম্ফ হচ্ছে
আমরা যে দেয়াল লিপি দেখেছিলাম, যে দেয়ালে আঁকা কি করছি, আমরা সবাই করছি, তোমরা অনেকে করছো। তো দেয়ালে যে আঁকছি না আমরা এই জুলাই অভ্যুত্থান নিয়ে আঁকা কি করছি, এগুলাকেই স্বীকৃতি দেওয়া হয়েছে আর্ট অফ ট্রায়াম্ফ নামে। ওকে, এবার চলে আসো, তোমাকে বলতে পারে যে জুলাই বিপ্লবকে কেন আমরা মনসুন রেভলিউশন বলছি। কেন মনসুন রেভলিউশন বলছি? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশনে যে এই জুলাই বিপ্লবকে মনসুন রেভলিউশন হিসেবে আখ্যায়িত করেছেন। তার মানে জুলাই বিপ্লবকে মনসুন রেভলিউশন হিসেবে কে আখ্যায়িত করছে? জুলাই বিপ্লবকে মনসুন রেভলিউশন হিসেবে আখ্যায়িত করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ওকে, তার মানে আমরা জুলাই বিপ্লব সম্পর্কে মোটামুটি সবকিছুকে ক্লিয়ার হয়েছি। তোমাদের কি খুব মানে প্রেশার লাগতেছে যে ভাই অনেক ইনফরমেশন দিচ্ছেন, নাকি তোমাদের মনে হচ্ছে যে না ঠিক আছে ভাই খুব কম ইনফরমেশনের মধ্যে আমরা একটা খুব ভালো ধারণা পাইছি এবং এগুলো আমরা মুখস্থ করে ফেলবো? কে কে আছো এরকম যে এখন এই যে তথ্যগুলো আমি দিয়েছি এগুলো সব নোট করেছে এবং এগুলো ইনশাল্লাহ মুখস্থ করে ফেলবে সবাই? কে কে আছো একটু দেখি। আমি অনেকক্ষণ ধরে কমেন্ট চেক করি না, হ্যাঁ, আমি একটু দেখতে যাচ্ছি যে কারা কারা আসলে এই জিনিসটা পুরোপুরি বুঝেছো এবং তোমরা হচ্ছে আমাকে এইটুক বলতে পারো যে না তোমরা এটা মুখস্থ করবা। দেখি। আচ্ছা, সো ওকে ওকে, আচ্ছা, ওকে ঠিক আছে। আচ্ছা, ইনশাল্লাহ বলছে সঞ্জনা হাসান, সে পারবে। অর্পিতা বিশ্বাস বলছে আমি করছি। আচ্ছা, ওয়াফি আহমেদ বলছে আলহামদুলিল্লাহ। ফারজানা রিমি বলছে আমি করছি। সাবিয়া তাসনিয়া বলছে সে করেছে। মুফলিকা বর্মন করেছে। নূরে তাজরিন করেছে। ওকে, খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর। ইয়াস, সবাই 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 খুব সুন্দর করে নোট করেছে, মানে ইন্টারঅ্যাক্টিভ একটা ক্লাস করতেছো তোমরা। হ্যাঁ, সাবাস। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি, আমরা জুলাই রেভলিউশন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। এখন আমরা একটু পরের টপিকে যাব, কিন্তু তার আগে বলবো যে আমরা হলিক্রস ডিমার্সের পক্ষ থেকে কিন্তু তোমাদের জন্য যে কোর্সটা লঞ্চ করেছি, হ্যাঁ, এই কোর্সের মধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সায়েন্সের জন্য উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান সবগুলোরই কিন্তু মোটামুটি অনেক অনেক রেকর্ডেড ক্লাস অলরেডি আমাদের এখানে দেওয়া আছে, আবার কিন্তু লাইভ ক্লাসও চলতেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তোমরা অলরেডি রেকর্ডেড ক্লাসে যে কিন্তু খুব ভালো আর্কাইভ কিছু ক্লাস পেয়ে যাবে। যেমন এখানে আমি বলে রাখি যে সাধারণ জ্ঞানে তোমাদের কাছে আমরা সাম্প্রতিক দিচ্ছি, কারণ সাম্প্রতিক ভাইয়া আপডেটেড হয়, কিন্তু সাধারণ জ্ঞানে কিছু বেসিক তথ্য কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। যেমন ধরো নদ নদী নিয়ে একটা প্রশ্ন তোমাদের আসবে, যেমন ধরো একটা আসতে পারে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আসতে পারে না ভাই, তাহলে সেই কোশ্চেন গুলো কিন্তু অলরেডি তোমাদের এখানে 4টা ক্লাস দেওয়া আছে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের মধ্যেই 4টা ক্লাস দেওয়া আছে, যেই ক্লাসে তুমি অলরেডি বেসিক সাধারণ জ্ঞান পেয়ে যাবা। আর আজকে পাচ্ছ সাম্প্রতিক, তার মানে হলিক্রস ডিমার্স কিন্তু তোমাদের জন্য সবকিছু গুছিয়ে দিছে এবং তোমরা জাস্ট শুধু কি করবা, কোর্সে এনরোল করবা আর পড়বা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় মিস করে গেছি, যেটা তোমাদেরকে আগেই বলা উচিত ছিল, সেটা হচ্ছে এই যে আমরা হলিক্রস ডিমার্সের পক্ষ থেকে তোমাদের জন্য যে কোর্সটা লঞ্চ করেছি হলিক্রস ভর্তি পরীক্ষার, সেই কোর্সটার মূল ফি কিন্তু ভাই 3000 টাকা। হ্যাঁ, আচ্ছা 3000 টাকা। তো এই 3000 টাকার কোর্সটা কিন্তু তোমরা 3000 টাকা দিয়ে কিনতে হবে না, তোমরা কিনতে পারবা মাত্র 1500 টাকায়। হ্যাঁ, আচ্ছা, মাত্র 1500 টাকায়। কিন্তু কেন, কিভাবে কিনতে পারবা হুদাই না, তোমরা যেটা করতে হবে, তোমরা এই যে ক্লাসটা দেখতে এখন এই ক্লাসটাকে একটা চট করে শেয়ার মেরে দাও। শেয়ার মেরে জাস্ট তোমার টাইমলাইনে অবশ্যই শেয়ার মেরে একটা স্ক্রিনশট নিবা এবং স্ক্রিনশট নিয়ে তোমরা আমাদের যে হলিক্রস ডিমার্স পেজটা আছে না, এই পেজ একটা নক করে ওই স্ক্রিনশটটা দিয়ে দাও যে ভাই আমি ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট নিয়েছি। যারা যারা এটা করতে পারবে এখনই করে ফেলো, যারা চাও আগামীতে হলিক্রসিয়ান হতে এবং যারা চাও আমাদের হলিক্রস ডিমার্সের সাথে এত সুন্দর গোছানো একটা ওয়েবসাইটের একটা মানে পারমিশন সহ একটা ফ্যাসিলিটি সহ তুমি একটা কোর্স করবা, যেখানে সব ধরনের ইউনিক ক্লাস, খুব ভালো ভালো ক্লাস নিয়ে লাইভ ক্লাস সহ রেকর্ডেড ক্লাস সহ তুমি একটা জমজমাট প্রিপারেশন নিবা, তারা কিন্তু দ্রুত এই কাজটা করে ফেলো। আর ভর্তি হবে ভাই, যদি ভর্তি হবে তাহলে 3000 টাকা দিয়ে কেন ভর্তি হবা? তোমাদের জন্য অফার দেওয়া হয়েছে 1500 টাকার, এবং সেই অফারটা অ্যাভেল করতে হলে কি করবা, এখনই ভিডিওটা মানে লাইভ ক্লাসটা একটা শেয়ার মারো, শেয়ার মেরে একটা স্ক্রিনশট দাও এবং আমাদের ইনবক্সে যে হলিক্রস ডিমার্স পেজের ইনবক্সে যে এটাকে দিয়ে দাও, তোমার ওই 3000 টাকা হয়ে যাবে 1500 টাকা। ওকে, মানবিকের শিক্ষার্থীরা হতাশার কিছুই নাই। তোমরা মনে করতে পারো না খালি সায়েন্সের জন্য দিচ্ছেন সবকিছু, না, তোমাদের জন্য দেখো ইংরেজি, এই যে সাধারণ গণিত, পৌরনীতি, বাংলা, অর্থনীতি, ইতিহাস, ভূগোল, সাধারণ জ্ঞান সব ধরনের ক্লাসে কিন্তু অলরেডি আর্কাইভড আকারে দেয়া আছে, রেকর্ডেড ক্লাস দেয়া আছে এবং পাশাপাশি তোমাদের জন্য কিন্তু লাইভ ক্লাস হবে। সো তোমরা যেটা করবা, তোমরা খুব দ্রুত ভিডিওটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে দাও আমাদের পেজে এবং মাত্র 1500 টাকায় সুন্দর একটা কোর্সে এনরোল করে তোমার হলিক্রস ভর্তির স্বপ্নকে পূরণ করা ইনশাল্লাহ। ওকে, তো চলে আসি পরের কোয়েশ্চেনে। বাংলাদেশের নতুন টাকার নোট, খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন।
জেনারেল নলেজের একেবারে বেসিক। কারণ তুমি বাংলাদেশি, নতুন টাকার নোট বাংলাদেশে বের হয়েছে, তুমি বাংলাদেশের এই নতুন টাকার নোট দেখোই নাই, তুমি কি করবা, তুমি মানে দেখো নাই বলতে পারবা না। সো নতুন টাকার নোট সম্পর্কে আমাদের খুব ভালো একটা কি করতে হবে, ধারণা রাখতে হবে। আচ্ছা, তোমাদেরকে প্রথমে একটু নোট সম্পর্কে ধারণা দিই, যেহেতু এখানে সায়েন্সের স্টুডেন্ট অনেকে আছো। হ্যাঁ, তো তোমরা অনেকে বলতে পারো যে নোট সম্পর্কে তো আমাদের অলরেডি ধারণা নাই। বাংলাদেশে কিন্তু মোট 10 ধরনের নোট চলে। হ্যাঁ, বাংলাদেশে কয় ধরনের নোট চলে ভাই? 10 ধরনের নোট। এবং এই যে 10 ধরনের নোটের কথা বলছি বাংলাদেশে, এই 10 ধরনের নোটের মধ্যে কিন্তু তোমার সরকারি নোট আছে, সরকারি, আবার ব্যাংক নোট আছে, ব্যাংক নোট। আমি সহজ কথা বলে দিই, যেহেতু তোমাদেরকে অর্থনীতি পড়ানো হবে না এই ক্লাসের মধ্যে, জাস্ট ছোট্ট করে বলে দিচ্ছি। সরকারি নোট হচ্ছে সেগুলাই যেগুলা বাংলাদেশ সরকার দ্বারা পরিচালিত হয়, এবং ব্যাংক নোট হচ্ছে সেগুলাই যেগুলার দায়িত্বে থাকে বাংলাদেশ ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক আছে না, আমাদের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক, সেই বাংলাদেশ ব্যাংকের যে নোটগুলো আছে তাকে বলা হয় ব্যাংক নোট। এবং সরকারি নোট হচ্ছে সেগুলাই যেগুলো সরকার পরিচালনা করে, এবং এই সরকারি নোটের মধ্যে স্বাক্ষর কার থাকে। তোমাকে প্রশ্ন করতে পারে ভাই, বেসিক প্রশ্ন করতে পারে যে আচ্ছা তুমি কি নোট দেখছো বাংলাদেশের নতুন? তুমি বলো না দেখো নাই। আচ্ছা দেখো নাই, সমস্যা নেই ভাই, তাহলে বলো তো সরকারি যে নোট, এই নোট কয়টা? তুমি বলো জানি না। তাহলে বলো যে সরকারি নোট, তাহলে তোমার বলতে পারে যে আচ্ছা 5 টাকার নোট কি তুমি দেখছো? হ্যাঁ স্যার দেখছি। 5 টাকার নোটের মধ্যে স্বাক্ষর থাকে কার? তুমি বললা বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বাক্ষর থাকে। হইলো এটা? সবাই ব্যাক করে আইসা দিবে। তো তোমার যেটা বলতে হবে, তোমাকে বলতে হবে যে 5 টাকার নোট একটা সরকারি নোট। এইরকম সরকারি নোট আছে কয়টা ভাই? 3টা। সরকারি নোট কয়টা? 3টা। এই 3টা কি কি? এই 3টা হচ্ছে 1 টাকা, 2 টাকা, 5 টাকা। তার মানে বাংলাদেশের সরকারি নোট হচ্ছে 3টা। এই 3টা হচ্ছে 1, 2, 5, এই 3টা সরকারি নোট। এবং সরকারি নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের। সরকারি নোটে স্বাক্ষর কার থাকবে? অর্থ সচিবের। যেহেতু তোমাদেরকে এত ডিটেইলসে কোশ্চেন করার কথা না, করবেও না যে অর্থ সচিব কে বাংলাদেশের, তবে জেনে রাখো, জেনে রাখার জন্য বললাম। বাংলাদেশের বর্তমান অর্থ সচিব হচ্ছে খায়রুজ্জামান মজুমদার। সো উনি হচ্ছে বাংলাদেশের বর্তমান অর্থ সচিব, এবং উনি এই 1, 2 এবং 5 টাকার নোটে স্বাক্ষর করেন। তাহলে বাংলাদেশের সরকারি নোট হচ্ছে 3টা, 1, 2, 5, এবং এই 3টা নোটে স্বাক্ষর দেওয়ার ক্ষমতা থাকে অর্থ সচিবের। আর এই যে ব্যাংক নোট, মোট 10টার মধ্যে 3টা গেছে গা, তাহলে বাকি আছে কয়টা ভাই? বাকি আছে 7টা। এই 7টাই হচ্ছে ব্যাংক নোট। এই 7টা ব্যাংক নোট চালায় বাংলাদেশ ব্যাংক। এবং বাংলাদেশ ব্যাংকের প্রধানকে, বাংলাদেশ ব্যাংকের প্রধান কিন্তু গভর্নর। গভর্নর, জেনে রাখো এটা, বাংলাদেশ ব্যাংকের প্রধানকে গভর্নর। এবং এই গভর্নর বর্তমানে হচ্ছে আহসান এইচ মনসুর। এটা মুখস্থ করার দরকার নাই। সো গভর্নর স্বাক্ষর করে বাকি 7টা নোটে, যাদেরকে বলা হয় ব্যাংক নোট। তাহলে বাংলাদেশের মোট নোট কয়টা? 10টা, 3টা সরকারি, 7টা বেসরকারি। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো তোমরা কিছু কিছু জিনিস জেনে রাখতে পারো। সেটা হচ্ছে নতুন করে তো নোট আসছে। এখন তোমাদেরকে প্রশ্ন করতে পারে, আচ্ছা দিনাজপুরে যে কান্ত জিউ মন্দির আছে, তোমরা তো এটা জানো, এটা অলরেডি পড়ছো তোমরা। হ্যাঁ, মানে এসএসসি পড়ে আসছো, সমাজ বইয়ের মধ্যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই সবাই পড়ছো, সেটার মধ্যে পড়ছো দিনাজপুরে আছে কান্ত জিউ মন্দির। বলতে পারে এই কান্ত জিউ মন্দির কয় টাকার নোটের মধ্যে দেওয়া আছে বলো তো ভাইয়া? হ্যাঁ, বা বলো তো বাবা, বা বলো তো মা। তখন তোমার বলতে হবে যে এটা কিন্তু দেওয়া আছে 20 টাকা নোটের মধ্যে। তার মানে আমি তোমাদেরকে একটু সহজে বলে দেই, সেটা হচ্ছে প্রথমে ধরো আমি কি বলবো, 2 টাকার নোট। 2 টাকার নোট, 2 টাকার নোটের মধ্যে দেওয়া আছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। 2 টাকার নোটের মধ্যে দেওয়া আছে কি ভাই? 2 টাকার নোটের মধ্যে দেওয়া আছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এবং পেছনে আছে রায়েরবাগ বদ্ধভূমি, রায়েরবাগের বদ্ধভূমি। আচ্ছা, তাইলে এরপর আছে ধরো 5 টাকার নোট। এই 5 টাকার নোটের মধ্যে দেওয়া আছে তারা মসজিদ। ঢাকার একটা মসজিদ আছে তারা মসজিদ। হ্যাঁ, এই তারা মসজিদ হচ্ছে 5 টাকার নোটে দেওয়া আছে। 10 টাকার নোটের মধ্যে দেওয়া আছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। বাইতুল মোকাররম মসজিদের ছবি দেওয়া আছে, মোকাররম মসজিদের ছবি দেওয়া আছে 10 টাকার নোটের মধ্যে। হ্যাঁ, 20 টাকার নোটের মধ্যে দেওয়া আছে কান্তজিউ মন্দির। দিনাজপুরের কান্তজিউ মন্দির। দিনাজপুরের কান্তজিউ মন্দিরের ছবি দেওয়া আছে 20 টাকার নোটের মধ্যে। ওকে, আচ্ছা তাহলে এবার আসো 50 টাকার নোটের মধ্যে দেওয়া আছে ঢাকার আহসান মঞ্জিল। 50 টাকার নোটের মধ্যে দেওয়া আছে ঢাকার আহসান মঞ্জিল। 50 টাকার নোটের মধ্যে ছবি দেওয়া আছে ঢাকার আহসান মঞ্জিলের। ওকে, 100 টাকার নোটের মধ্যে দেওয়া আছে
ষাট গম্বুজ মসজিদ বাগেরহাটের, ষাট গম্বুজ মসজিদ বাগেরহাটের 60 গম্বুজ মসজিদের ছবি দেওয়া আছে 100 টাকার নোটের মধ্যে। 200 টাকার নোটের মধ্যে দেওয়া আছে অপরাজেয় বাংলা, অপরাজেয় বাংলা একটা ভাস্কর্য, যেটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলা। 500 টাকার নোটে দেওয়া আছে শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার। এবং 1000 টাকার নোটে দেওয়া আছে জাতীয় স্মৃতিসৌধ সাভারের, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় স্মৃতিসৌধ। তোমরা যারা হলিক্রসে ভর্তি হবা তোমাদের সবারই অ্যাডমিশন, অর্থাৎ তোমরা তো এইচএসসি 27 ব্যাচ, যারা এসএসসি 25, এইচএসসি পরে কিন্তু তোমরা সবাই কি করবা, তোমরা সবাই ভর্তি পরীক্ষা দিবা। তখন তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের টার্গেট থাকবে কি জানো, টার্গেট থাকবে মেডিকেল, কারণ হলিক্রসের ম্যাক্সিমাম স্টুডেন্ট মেডিকেল টার্গেট করে যায়। মেডিকেলে এরকম প্রশ্ন আসছে গত বছরই যে 50 টাকা নোটের মধ্যে কোন মসজিদের ছবি দেওয়া আছে। হ্যাঁ, তাইলে এরকম ভাবে প্রশ্ন তোমাদের হলিক্রসে করতে পারে যে আচ্ছা তাহলে পোলাপান একটু বাজায় দেখি যে 50 টাকা নোটের মধ্যে কিছু ছবি দেওয়া আছে, নিচের কোনটি ছবি দেওয়া আছে, বা 20 টাকার নতুন নোটে কোনটি ছবি দেওয়া আছে। তার মানে আমরা একটু বলে রাখলাম যে 2 টাকার নোটে আছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, 5 টাকার নোটে আছে তারা মসজিদ, 10 টাকার নোটে আছে বাইতুল মুকাররম, 20 টাকার নোটে আছে কান্তজি মন্দির, 50 টাকার নোটে আছে আহসান মঞ্জিল, 100 টাকা আছে 60 গম্বুজ মসজিদ, 200 টাকা আছে অপরাজেয় বাংলা ঢাবি, 500 টাকা আছে শহীদ মিনার, 1000 টাকা আছে জাতীয় স্মৃতিসৌধ। তার মানে যারা এখনো এগুলো শেয়ার করনি, শেয়ার করে তোমার বন্ধুদের সাথে শেয়ার ছড়িয়ে দিতে পারো। তোমার যে বন্ধুরা আগামীতে হলিক্রসে পরীক্ষা দিতে যাচ্ছে তাদের সাথে শেয়ার করতে পারো, এবং এই লাইভটা তোমার টাইমলাইনে শেয়ার করে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে যদি আমাদের হলিক্রস ডিমার্স এর পেজে ইনবক্স করো, তাহলে আমাদের 3000 টাকার হলিক্রস ভর্তির কোর্সটি তোমার জন্য হয়ে যাবে মাত্র 1500 টাকায়। ওকে, তার মানে তুমি দ্রুত এই কাজটা করে ফেলো, প্রত্যেকে করে ফেলো, ক্লাসটা শেয়ার দিয়ে ফেলো। এরপরে টপিকে আমরা চলে যাই, দেশের 54তম বাজেট। তোমরা কি সবাই আমার সাথে আসো নাকি? হ্যাঁ, আমি একটু যদি একটু 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 দেখি। হ্যাঁ, আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না, তো একটু দেখি যে তোমরা কয়জন আছে এখন আমার সাথে। যারা যারা আসো তারা একটু কমেন্টে জানাও যে হ্যাঁ ভাই আসি। হ্যাঁ, ওকে, এখনো মেলাজন আছো। হ্যাঁ, তো তোমরা একটু বলে দাও যে তোমরা ক্লাসে আসো, একটু কমেন্ট করো, কমেন্ট করো। ঠিক আছে, আমি তো আমার মনে হচ্ছে জানা তোমরা কি এই ক্লাসটা অন করে দেওয়া ঘুমিয়ে থাকো নাকি করোনার মধ্যে যেভাবে ক্লাস করছো। ওকে, এই কে জানি ট্যাপ কমেন্ট করলে তার রিপোর্ট কমেন্ট আসতেছে, না রিপোর্ট করো না। আবার আরেকজন শিখেছে তুমি কিচ্ছু পারো না। যাক, না সমস্যা নেই, ও পারে না, ও পারবে, ঠিক আছে, ও পারে না, ও পারবে, সমস্যা নাই। ওকে, সবাই আছে। হ্যাঁ, এই যে তামিম আহমেদ শুক্তি বলছে আছে, অর্পিতা বিশ্বাস আছে, ফাতেমা ইসলাম নদী আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, এই জিকে ক্লাসটা করলে এনাফ নাকি? ইয়েস, অবশ্যই এনাফ। তুমি এই জিকে ক্লাসটা করলে তুমি সাম্প্রতিকের 100% ইনশাআল্লাহ কমন পাবা। আমি একটু বলে দেবো, সাম্প্রতিকের যে কোশ্চেন তোমাদের লেভেলে করবে এটা আমরা জানি, বুঝি। সো তোমরা এখান থেকে সাম্প্রতিকের 100% কোশ্চেন ইনশাআল্লাহ কমন পাবা যদি তোমাদের কাছে সাম্প্রতিকের কোশ্চেন করে। আর বেসিক কোশ্চেনের জন্য কি হয়েছে, বেসিক কোশ্চেনের জন্য আমাদের যে ওয়েবসাইটে রেকর্ডেড ক্লাসগুলো আছে সেখান থেকে তোমরা 4টা ক্লাস করে নিবা, তাইলে জিকে নিয়ে তোমাদের যেই প্রশ্ন আসবে কেন সেই ইনশাআল্লাহ তোমরা পারবা। ওকে, আচ্ছা, তাহলে এবার চলে আসো, আমরা চলে আসি 54তম বাজেটে। দেশের 54তম বাজেট, এটা আমাদের তেমন কিছু পড়া নেই, জাস্ট বাজেটের আকারটা আমরা একটু জেনে রাখবো। সো এটা আমাদের, আচ্ছা একজন, ওকে, একজন কি বললো, ওকে, আচ্ছা ওইটা আমাদের লাগবে না, দেন। তাহলে আসেন 54তম বাজেট। এই 54তম বাজেট কিন্তু বাংলাদেশের সর্বশেষ বাজেট, এবং যেটা হচ্ছে 7,90,000 টাকার বাজেট। 7,90,000 টাকার বাজেট। এখানে অনেক কম ইনফরমেশন দিব। বাজেট যেহেতু একটা ইকোনমিক্যাল ইস্যু, এবং বাজেট যেহেতু একটা কি বলে সংখ্যার বিষয়, সো বাজেট তোমরা মনে রাখতে পারবে না, তোমরা বুঝবে না যে বাজেটের কত শতাংশ বাড়লো, কমলো, প্রবৃদ্ধি হইলো, লোকসান হইলো, সম্পূরক দেওয়া হবে, এগুলো তোমরা মুখস্থ রাখতে পারবে না, দরকার নেই, এগুলো কেউ জিজ্ঞাসা করবেও না। শুধু তোমাদের কেটে জিজ্ঞাসা করতে পারে যে সর্বশেষ যে বাজেটটা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এই বাজেটের আকার কত ছিল? আকারটা ছিল 7,90,000। 7,90,000 টাকার বাজেট দেওয়া হয়েছে, সর্বশেষ বাজেট। ওকে, আচ্ছা, এই বাজেটটা কে প্রদান করছে? মনে রাখবা, বাজেট সবসময় প্রকাশ করে কিন্তু অর্থমন্ত্রী। আচ্ছা, বাংলাদেশে কি এখন অর্থমন্ত্রী আছে? তোমরা কি বলতে পারো বাংলাদেশে কি অর্থমন্ত্রী আছে এখন? তোমরা কি বলতে পারবা কেউ? কমেন্ট একটু জানাও তো যে বাংলাদেশে কি বর্তমানে অর্থমন্ত্রী আছে কি নাই। দেখি তো কে কে বলতে পারে বাংলাদেশে বর্তমানে অর্থমন্ত্রী আছে কি নাই।
বাংলাদেশে বর্তমানে কি অর্থমন্ত্রী আছে? বাংলাদেশে অর্থমন্ত্রী কি আছে নাকি বলেন তো একটু? এই নুরাতাজিন 7,90,000 কি ওরে বাবারে 7,90,000 টাকা না, 7,90,000 কোটি টাকা, কোটি টাকা। বাজেট কি 7,90,000 টাকা হয়? 7,90,000 কোটি টাকা, 7,90,000 কোটি টাকা। আচ্ছা লিখে দিই কোটি, যা কোটি টাকা লিখে দিই, নাহলে আমরা 7,90,000 টাকা কি বাজেট করে দিন? 7,90,000 কোটি টাকা। আচ্ছা একজন বলছে নাই, আছে। বাংলাদেশে কিন্তু এখন অর্থমন্ত্রী নাই ভাই, বাংলাদেশে এখন যে আছে সে হচ্ছে অর্থ উপদেষ্টা। এখন সবাই কিন্তু উপদেষ্টা, কিন্তু মন্ত্রী নাই। হ্যাঁ, যেহেতু কোনো সংসদ নাই তার মানে মন্ত্রীও নাই, সংসদ সদস্যও নাই। সো এখন যারা আছে প্রত্যেকে উপদেষ্টা। এবং এই 7,90,000 কোটি টাকার 54তম বাজেটটা যে পাশ করছে তার নাম হচ্ছে অর্থ উপদেষ্টা, অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, সালেহ উদ্দিন আহমেদ। তাহলে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ কি করছে? এই 54তম বাজেট পেশ করছে। কথা ক্লিয়ার? তাহলে দেশের 54তম বাজেট কে প্রকাশ করছে, পেশ করছে? আপনার অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। আচ্ছা এখন যেহেতু আমরা স্টুডেন্ট, আমাদেরকে এই প্রশ্ন করতে পারে যে যেই বাজেটটা দেওয়া হয়েছে এই বাজেটের মধ্যে শিক্ষা ও প্রযুক্তি মানে শিক্ষা খাত, যে এডুকেশন সেক্টর, এই শিক্ষা খাত বাজেট কততম নম্বরে আছে, মানে শিক্ষা খাত কয় নাম্বার বরাদ্দ পাইছে? শিক্ষা খাত বরাদ্দের দিক দিয়ে আছে 3য় নম্বরে, অর্থাৎ বাজেটের তৃতীয় বরাদ্দের খাত হচ্ছে শিক্ষা, সবচেয়ে বেশি 3য় বরাদ্দের খাত। হ্যাঁ, সো বাজেটে বর্তমানে শিক্ষা হচ্ছে 3য় সর্বোচ্চ বরাদ্দের খাত, আর বাজেট হচ্ছে 7,90,000 কোটি টাকা। এর বাইরে আপনাদের কিছু মুখস্থ করতে হবে না, কারণ আপনারা ছোট মানুষ, সো এর বেশি কোয়েশ্চেন আপনাদেরকে দিবেও না। হ্যাঁ, আপনাদেরকে সর্বোচ্চ আসলে এই জিনিসটা আসতে পারে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তো এরপরে আমরা চলে যাই পরের কোশ্চেনে, দেখি এভারেস্ট জয়ী তালিকায় নতুন বাংলাদেশি। এভারেস্ট জয়ী তালিকায় নতুন বাংলাদেশি, আপনারা কি তার নাম জানেন? কেউ কি শুনছেন? এই এভারেস্ট জয়ী তালিকায় সর্বশেষ যে বাংলাদেশি আসছে এর নাম কি কেউ জানেন? একটু বলেন তো আমাকে, নাম জানলে একটু বলেন। এভারেস্ট জয়ী তালিকায় সর্বশেষ যেই বাংলাদেশি আসছে, হ্যাঁ, তার নাম কি আপনারা জানেন নাকি? কেউ এভারেস্ট জয়ী তালিকায় সর্বশেষ যে বাংলাদেশি আসছে তার নাম কি কেউ জানেন? আচ্ছা আপনারা কেউ কোশ্চেনটা শেয়ার, মানে কেউ লাইভটা শেয়ার দিচ্ছে না কেন? আপনারা কি চান না যে হলিক্রস ডিমার্স এই প্রোগ্রামটিতে, দুর্দান্ত প্রোগ্রামটাতে ভর্তি হতে ডিসকাউন্টে 1500 টাকা কিন্তু ছাড় পাবেন না যদি আজকের ক্লাসটা শেয়ার করে না রাখেন। আপনি ভর্তি হন কিংবা আরেকটু চিন্তা ভাবনা করেন, যাই করেন, আপনি ক্লাসটা শেয়ার মেরে রাখেন ইন লাইভের মধ্যে এবং স্ক্রিনশট দিয়ে রাখেন, যেন পরবর্তীতে আপনি ভর্তি হওয়ার সময় এটা শো করতে পারেন যে আপনি এটা শেয়ার করছেন। হ্যাঁ, এই স্ক্রিনশটটা দিয়ে রাখেন সবাই। ওকে। আচ্ছা শাকিল, এই যে আশিকুর রহমান পারভেজ বলছে শাকিল, একজন বলছে নিশাত মজুমদার, একজন বলছে মীর মোশাররফ, আরেকজন বলছে না ভাইয়া জানি না। ওকে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তাইলে এই যে এভারেস্ট জয়ী তালিকায় আমরা একটু দেখি এখন কে আসছে। আচ্ছা, এভারেস্ট জয়ী বাংলাদেশে বর্তমানে কয়জন জানেন? বর্তমানে মোট 7 জন। এভারেস্ট জয়ী হচ্ছে বর্তমানে মোট কয়জন? 7 জন। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আসি আমরা 7 জনের হিসাবে। তাহলে যেহেতু সর্বশেষের নতুন বাংলাদেশের কথা বলছে, সর্বশেষের কথা বলছে, তাহলে সর্বশেষটাকে, সর্বশেষ হচ্ছে, সর্বশেষ এভারেস্ট জয়ী হচ্ছে ইকরামুল হক শাকিল। ঠিক আছে, আমি সর্বশেষ এভারেস্ট জয়ীর নাম, হ্যাঁ, এই ববিতা আনম কে বললো রে? ববিতা আনমই করতে আইলো এভারেস্ট জয়ী তালিকা নাকি? ও আচ্ছা, আপনি মনে হয় অন্যজনের মেনশন দিতে হইতে পারে এটা। ঠিক আছে, আমি একটু সুন্দর করে লিখে দিই, এটা হচ্ছে না, আর সুন্দর করে লিখে দিই ইকরামুল হাসান শাকিল, উনি হচ্ছে বাংলাদেশের সর্বশেষ এভারেস্ট জয়ী। তার মানে মোট এভারেস্ট জয়ী কয়জন? মোট এভারেস্ট জয়ী হচ্ছে 7 জন। এর মধ্যে সর্বশেষ এভারেস্ট জয়ী হচ্ছে ইকরামুল হাসান শাকিল। এবং এই ইকরামুল হাসান শাকিল কিন্তু এভারেস্ট জয় করেন 19 মে 2025। 19 মে 2025 ইকরামুল হক শাকিল কিন্তু এভারেস্ট জয় করেন। তাহলে ইকরামুল হক শাকিল বাংলাদেশের সর্বশেষ এবং 7ম এভারেস্ট বিজয়ী হিসেবে এভারেস্ট জয় করেন 19 মে 2025।
ঠিক তার আগের বছর 19 মে 2024 সালে কিন্তু একজন বাংলাদেশি আবার এভারেস্ট জয় করেন, যিনি ষষ্ঠ এভারেস্ট জয়ী বাংলাদেশি তকমা পেয়েছেন। তার নাম কি ছিল? তার নাম ছিল ডাক্তার বাবর আলী। বাবর আলীর বাড়ি ছিল চট্টগ্রাম। সো ডাক্তার বাবর আলী 19 মে 2024 এভারেস্ট জয় করেন। ঠিক তার এক বছর পরে 19 মে 2025 ইকরামুল হাসান শাকিল এভারেস্ট জয় করেন সপ্তম বাংলাদেশী হিসেবে। এই ইকরামুল হাসান শাকিলের বাড়ি হচ্ছে গাজীপুর। যারা গাজীপুর বাড়ি তারা কিন্তু মনে রাখেন জিনিসটা, আপনাকে জিজ্ঞাসা করা হইতেই পারে, আচ্ছা এই গাজীপুর বাড়ি তোমার না, তাহলে তোমার এলাকার লোক তো একটা এভারেস্ট জয় করলো, নাম কি ছিল? ইকরামুল হাসান শাকিল। ওকে, গাজীপুরের কালিয়া করে হচ্ছে তার বাড়ি। এই ইকরামুল হাসান শাকিল কি করছে জানেন? উনি 84 দিনের একটা চ্যালেঞ্জ দিছে। 84 দিনের কি করছে? এই 84 দিন উনি কক্সবাজারের ইনানি বিচ আছে না, আপনারা অনেকে কক্সবাজার গেছেন হয়তো, কিংবা অনেকে এখন কক্সবাজার থেকে বসে ক্লাস করতে পারেন। কক্সবাজার যে ইনানি বিচ আছে, এই ইনানি বিচ থেকে 84 দিনের একটা চ্যালেঞ্জ দিচ্ছেন উনি। এবং উনি এই 84 দিনে ইনানি বিচ থেকে পায়ে হেঁটে গেছে কোন জায়গায়? ওই আপনার কি বলে এটারে, এই এভারেস্ট পর্যন্ত। এবং উনি এই মিশনটার নাম দিছে C2 সামিট। C2 সামিট। তাহলে উনার নাম দিছে কি? উনি এটার নাম দিছে C2 সামিট, অর্থাৎ পর্বত থেকে শৃঙ্গ। পর্বত থেকে শৃঙ্গ। ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? উনি এই ইনানি সমুদ্র সৈকত থেকে যাত্রা শুরু করেন এবং উনি প্রায় 84 দিনে 1300 কিলোমিটার পথ অতিক্রম করে C2 সামিট মিশন কমপ্লিট করেন এবং 19 মে 2025 সালে এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা উড়ান। কে উড়ান? ইকরামুল হাসান শাকিল গাজীপুরে ছিল। আপনারা কেউ গাজীপুরে আছেন? গাজীপুরে থাকলে কমেন্ট করতে পারেন যে ভাই আমার বাসা গাজীপুর। হ্যাঁ, আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার বাসা গাজীপুর। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার বাসাও কিন্তু গাজীপুর। তাহলে গাজীপুরে কেউ থাকলে কমেন্ট করতে পারেন যে ভাই হ্যাঁ আমার বাসা গাজীপুর। ওকে, হ্যাঁ, এই যে আমার এলাকার লোক পাইছে যে আমি গাজীপুর থাকি। আরিন খন্দকার আশা, সে নাকি গাজীপুর থাকে। তুহিন চৌধুরী বলছে এভারেস্ট জয় করতে কতদিন লাগে? আসলে এভারেস্ট জয় করতে কতদিন লাগে ব্যাপারটা এরকম না। এভারেস্ট জয় করার কিছু বিষয় আছে। যেমন ধরেন এভারেস্টের অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো বেস ক্যাম্প আছে। আপনি একটা ধাপ অতিক্রম করার পরে তুষার ঝড় হইতে পারে, আপনাকে 2 দিনের জন্য 3 দিনের জন্য 4 দিনের জন্য স্টপেজ দিতে হবে। তো মোটামুটি এভারেস্ট জয় করতে আপনার 15 থেকে 20 দিনের মতো সময় এই এভারেস্টলি লাগে। তো এই সময়টার মধ্যে অনেকের কিছু বেড়ে যায়, অনেকের আবার কমে। যখন রাস্তা খুব ক্লিয়ার থাকে ওরা চলে যায়। এভারেস্ট মূলত বরফে আবৃত একটা জায়গা, হ্যাঁ, এবং খুবই রোমাঞ্চকর একটা জিনিস। এই যে গাজীপুরে আমি অনেক লোক পাইছি, হ্যাঁ, আমার বাসা গাজীপুর, এদের সবার বাসা গাজীপুর। হাসফা আক্তার, অর্পিতা বিশ্বাস, আইরিন খন্দকার আশা, ইতি সরকার, সবাই গাজীপুর থাকে। হ্যাঁ, আমার বাসা গাজীপুর। তো একজন বলছে, ফারজানা বলছে ভাই কতক্ষণ ক্লাস হবে? ভাই আমরা ক্লাস নিতে থাকি। হ্যাঁ, তোমার আপনি যদি খুবই পেরেশানির মধ্যে থাকেন যে না ক্লাস করবো না এখন বা ক্লাস করতে চাইতেছি না, তাইলে আপনি হচ্ছে এখন ক্লাসটা রেখে পরবর্তীতে আপনি রেকর্ডেড ক্লাস করে নিতে পারেন। ওকে, আচ্ছা, হ্যাঁ, সি মানে সাগর, একজন লিখছে C2 সামিট মানে হচ্ছে পর্বত মানে সাগর থেকে শৃঙ্গ। ওকে, আচ্ছা, এখন আসেন এই যে 7 জন বাংলাদেশি যে আছে, এই 7 জনের তালিকাটা আমি একটু আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। 7 জনের মধ্যে 2 জন কিন্তু মেয়ে। 2 জন হচ্ছে মেয়ে। একজন হচ্ছে নিশাত মজুমদার, যে প্রথম নারী এভারেস্ট জয়ী বাংলাদেশের, এবং দ্বিতীয় যে তার নাম হচ্ছে ওয়াসফিয়া নাজনীন। তার মানে যদি বলা হয় যে 7 জনের মধ্যে কয়জন নারী রয়েছে? 2 জন, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজনীন। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে বাংলাদেশে 7 জন তো এভারেস্ট জয় করছে, আচ্ছা বাংলাদেশের প্রথম কে এভারেস্ট জয় করছে? তো আপনি বলবেন বাংলাদেশের প্রথম এভারেস্ট জয় করেছে মুসা ইব্রাহিম। এই মুসা ইব্রাহিম হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার যে ডিপার্টমেন্ট আইআর, সেই আইআর এর একজন সদস্য, অর্থাৎ শিক্ষার্থী ছিলেন। সো মোটামুটি আমার কিন্তু 2টা জিনিস মিলছে। কি মিলছে বলেন তো? আমার মিলছে হচ্ছে বাংলাদেশের সপ্তম এভারেস্ট জয়ী ইকরামুল হাসান শাকিল আমার গাজীপুরের কালিয়াকৈর বাড়ি, আর বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিম হচ্ছে আমার ডিপার্টমেন্টের বড় ভাই বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, তার মানে 2টা কিন্তু আমার কমন পড়ছে। হ্যাঁ, ওকে, সো আমার জন্য একটা ক্লাব দিতেই পারেন আপনারা। ওকে, এবার চলে আসেন। তো মুসা ইব্রাহিম প্রথম বাংলাদেশ মানে বাংলাদেশ এভারেস্ট জয় করছে 2013 সালের ঘটনা, সরি 10 সালের ঘটনা। এখন চলে আসেন যে বাংলাদেশে একজন এভারেস্ট জয়ী আছেন যিনি এভারেস্ট জয় করে ফেরার পথে মারা যান। হ্যাঁ, তার নাম হচ্ছে খালেদ হাসান। সো এই খালেদ হাসান কি করে? উনি এভারেস্ট জয় করে 2016 সালে ফেরার পথে মারা যান। আচ্ছা, আর সর্বশেষ এভারেস্ট জয় করেছে শাকিল। এর আগে তো একজন ডাক্তার করছে, ডাক্তার বাবর আলী, বলেছি। তার এই মোটামুটি 7 জনের হিসাব আপনাদেরকে আমি দিলাম। আরেকটা ছোট্ট জিনিস জেনে রাখেন জানার জন্য, সেটা কি
একজন বাংলাদেশি আছে যিনি 2বার এভারেস্ট জয় করছে, তার নাম হচ্ছে এম এ মুহিত। এই এম এ মুহিত 2বার এভারেস্ট জয় করছে। এভারেস্টের নর্থ পোল দিয়ে একবার উঠছে, সাউথ পোল দিয়ে একবার উঠছে, মানে 2বার এভারেস্ট জয় করছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে মোটামুটি এভারেস্ট জয়ী বাংলাদেশি তালিকা গেল। এখন বলতে পারেন যে ভাইয়া এভারেস্ট জয়ী তো আমাদের প্রথম, আমাদের শেষ আমরা দেখলাম, তাহলে একটু বিশ্বের প্রথম বলেন তো, কিংবা বাঙালিদের প্রথম বলেন তো। এটা তো বাংলাদেশিদের পাইলাম, তাহলে বাঙালিদের প্রথম বা বিশ্বের প্রথম বলেন। আচ্ছা, তাহলে ছোট করে একটু বলে রাখি, মনে রাখবেন বিশ্বের প্রথম এভারেস্ট জয় করেছে কিন্তু এডমন্ড হিলারি এবং শেরপা তেনজিং নোরগে, এই দুইজন, যাদের গল্প আমরা কিন্তু ক্লাস 5-6 থাকতে পড়তাম বাংলা বইয়ে। তার মানে বিশ্বে প্রথম এভারেস্ট জয়কারী পুরুষ দ্বয় হচ্ছেন এডমন্ড হিলারি এবং শেরপা তেনজিং নোরগে। আর বিশ্বে প্রথম নারী এভারেস্ট জয়ী হচ্ছেন জুনকো তাবেই। তাহলে বিশ্বে প্রথম নারী এভারেস্ট জয়ী নাম হচ্ছে জুনকো তাবেই, আর বিশ্বে প্রথম এভারেস্ট জয়ী পুরুষের নাম হচ্ছে এডমন্ড হিলারি। এবার আসেন বাঙালিদের ক্ষেত্রে, দেখেন বাংলাদেশের বাঙালি কিন্তু এক না। বাঙালি কি? বাঙালি হচ্ছে যারা বাংলা ভাষায় কথা বলে। এখন বাংলা ভাষায় কথা কি বাংলাদেশের বাইরে কেউ বলে না? পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু বাংলায় কথা বলে, তার মানে তারা কিন্তু বাঙালি, কিন্তু তারা বাংলাদেশি না। আর আমরা হচ্ছে বাঙালিও প্লাস বাংলাদেশিও, তার মানে এটা বলতে পারেন যে সকল বাংলাদেশি বাঙালি, কিন্তু সকল বাঙালি বাংলাদেশি নয়। তার মানে বাঙালি আর বাংলাদেশি এক না। সো বাঙালি হিসেবে কারা প্রথম এভারেস্ট জয় করছে? অবশ্যই বাংলাদেশের না, ভারতের। তাহলে ভারতের পুরুষ এভারেস্ট জয়ী প্রথম বাঙালি এভারেস্ট জয়ী পুরুষ, তার নাম হচ্ছে সত্যব্রত দাস। আর প্রথম বাঙালি এভারেস্ট জয়ী নারীর নাম হচ্ছে শিপ্রা মজুমদার। ক্লিয়ার? তার মানে আমরা কিন্তু অনেক অনেক জিনিস জেনে নিলাম এভারেস্ট সম্পর্কে। যেহেতু মাউন্ট এভারেস্ট অনেক বৃহৎ একটা জায়গা, হ্যাঁ, সবারই আকাঙ্ক্ষিত একটা জায়গা, এটা এভারেস্ট জয় করার স্বপ্ন সবাই থাকতে পারে। আমারও আসছে যে আমি একদিন হয়তো এভারেস্ট জয় করে ফেলবো, হ্যাঁ, ইনশাল্লাহ, যদি আল্লাহ কপালে রাখে। তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই আপনারা মাথায় রাখতে পারেন। ক্লিয়ার? এরপরে কি আছে আমরা একটু দেখি, জিআই পণ্যের সর্বশেষ জিআই। আচ্ছা, কেউ কি আপনারা বলতে পারবেন যে হোয়াট ইজ জিআই? জিআই মানে কি বলতে পারবেন? আপনারা কেউ বলতে পারবেন যে জিআই কি? তারিখ সাল এই টাইপ কোনো কোশ্চেন আছে না ভাইয়া? তারিখ সাল টাইপ কোশ্চেন আসবে না, হ্যাঁ, কারণ তারিখ সাল টাইপ কোশ্চেন মুখস্থ করা কঠিন, সবাই জানে। তো তোমাদের তারিখ সাল টাইপ কোশ্চেন আসবে না। যদি তারিখ বা সাল টাইপ কোশ্চেন আসে, সেটা হচ্ছে এই যে লাস্ট যে সাম্প্রতিক দিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেনজি, এখান থেকে প্রশ্ন আসবে। অর্থাৎ তারিখ বা সালে যা আসবে আমরা কিন্তু এখানে বলে দিছি। এবং আমি তোমাদেরকে একটা কথা বলেছি যে আমার এই ক্লাসটা থেকে ইনশাআল্লাহ তোমার সাম্প্রতিকের শতভাগ কোশ্চেন কমন হবে। তো এটা নিয়ে প্যারার কিছু নাই। ওকে, আচ্ছা, তাহলে না ওয়াফি আহমেদ হয় নাই ভাইয়া, আমি যেটা বলছি সেটাই ঠিক আছে। ওকে, আচ্ছা, একদম মুসা ইব্রাহিমের ভাইও পাইছে এখানে। আচ্ছা, আর ওয়াফি আহমেদের স্কুলে নিশাত মজুমদার গিয়েছিল। ওকে, যাক, বুঝলাম আপনারা সবাই এভারেস্ট এদের সাথে পরিচিত। তাহলে এবার চলে আসেন, আমরা জিআই পণ্য নিয়ে জিজ্ঞাসা করতে। জিআই পণ্য সম্পর্কে কেউ কিছু জানেন? আচ্ছা, ইতি সরকার অলরেডি কমেন্ট করছে যে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর হচ্ছে জিআই পণ্য না? ইতি সরকার অলরেডি বলে দিয়েছে যে জিআই পণ্য মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর। আর কেউ কি মানে অ্যান্সারটা দিবেন? জিআই পণ্য মানে কি আর কেউ জানেন? অন্য কিছু জানেন জিআই পণ্য মানে নামে? জিআই পণ্য নামে কি অন্য কিছু জানেন কেউ? জিআই, ওকে, সবাই। নাইমা সুলতান মুন্নিও দিছে, সামিয়ানুর সাবাও দিয়েছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জিআই পণ্য নিয়ে প্রশ্ন আসতে পারে, কেন আসতে পারে জানেন? কারণ জিআই একটা আলোচিত ইস্যু। এটা বারে 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 রেগুলার বাড়তেছে। তো রেগুলার বলতে মোটামুটি বাড়তেছে প্রায় প্রতিদিনই। তো এই জিআই পণ্য নিয়ে প্রশ্ন আসতে পারে, কি আসতে পারে বলতে পারে। আচ্ছা, তোমার এলাকা কোনটা? আমি বলতেছি, তো বলতে পারে আপনার এলাকা হচ্ছে কি বলে এটা, ঢাকা। ভাই আমি তো ঢাকার স্থানীয়। আচ্ছা, বলতে পারে বলতো ঢাকার কোন জিনিসটা জিআই পণ্যের স্বীকৃতি পাইছে? তখন যদি আপনি না বলেন জিআই কি, হবে না কিন্তু। সো মনে রাখবেন জিআই মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর। আবার আপনাদের রিটেন কোশ্চেনের মধ্যে এমসিকিউ আসতে পারে যে জিআই মানে কি, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর, জিওগ্রাফিক্যাল সামথিং সামথিং দিতেই পারে। তো মনে রাখবেন জিআই মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর, এবং এইটার বাংলা অর্থ হচ্ছে ভৌগোলিক নির্দেশক। তাই ভৌগোলিক নির্দেশক কি জিনিস বুঝতে হবে আমার। ভৌগোলিক নির্দেশক হচ্ছে এরকম কিছু পণ্য যেই পণ্য ওই নির্দিষ্ট এলাকাকে রিপ্রেজেন্ট করে। কিভাবে রিপ্রেজেন্ট করে?
যেমন ধরেন ঢাকাইয়া জামদানি শাড়ি আপনারা সবাই কিন্তু জানেন, আপনাদের মায়েরা পরে, হ্যাঁ আমাদের মায়েরা পরে, তো আপনারা অনেকে পড়ছেন কলেজ লাস্ট স্কুলের যেদিন র্যাক ডে হয়েছিল কিংবা রিউনিয়ন হয়েছিল কিংবা ক্লাস পার্টি হয়েছিল, অনেকে শাড়ি পরছেন না? অনেকে কিন্তু জামদানি শাড়ি পরে গেছেন না? আচ্ছা, এখন আসেন এই যে জামদানি শাড়ি পরছি আমরা, এর মধ্যে ঢাকাই জামদানির কিন্তু একটা বড় কদর আছে, যে ঢাকাই জামদানি অনেক ইউনিক, অনেক এক্সপেন্সিভ, হ্যাঁ দাম বেশি জামদানির মধ্যে ঢাকাই জামদানি। এই যে ঢাকাই জামদানি, এই ঢাকাই জামদানি ঢাকায় বোনা হয়, বুড়িগঙ্গার তীরে এক সময় বোনা হইতো। আচ্ছা, জামদানি শাড়ি কি ইউরোপের কোন দেশ যেমন বেলজিয়ামে আমি বুনতে পারবো না, ফ্রান্সে বুনতে পারবো না, অস্ট্রেলিয়া কিংবা কানাডা কিংবা ইউএসএ তে বুনতে পারবো না? অবশ্যই বুনতে পারবো। আমি ম্যাটেরিয়াল নিয়ে যাব, কারিগর নিয়ে যাব, যন্ত্রপাতি নিয়ে যাব, আমি চাইলেই বানাতে পারবো। কিন্তু না, আপনি বানাইতে পারবেন, কিন্তু ওই যে ঢাকাই জামদানির যে কোয়ালিটি, হ্যাঁ যে বুনন, এইটা আপনি কখনোই ইউরোপে বসে পারবেন না। কারণ এই জামদানি শাড়ি বোনার জন্য ওই অঞ্চলের আবহাওয়া জড়িত। ওই প্রাচীন ঢাকার যে বুড়িগঙ্গা নদী, ওই বুড়িগঙ্গা নদীর পাশে যে সুতার ভাঁজগুলা কারিগররা দিত, ওই সুতার ভাঁজগুলার সাথে ওই বুড়িগঙ্গা নদীর জলীয় বাষ্প, ওই এলাকার প্রকৃতি, ওই এলাকার জনমানুষের জীবন সবকিছু ওতপ্রোতভাবে জড়িত। যার জন্য ঢাকাই জামদানি শাড়ি ঢাকাতেই ভালো হবে, ওইটা ইউরোপে গেলে ভালো হবে না। তাহলে ঢাকাই জামদানি শাড়ি সবচেয়ে উৎকৃষ্ট মান পাওয়া যাবে কোথায়? ঢাকায়। আবার ধরেন আপনার কি আছে, যেমন কি বলে মুক্তাগাছার মন্ডা, এই মন্ডা তো আমরা ঢাকায় বানাইতে পারি, বানাইলে হবে না? কিন্তু না, ঢাকায় বানাইলে মুক্তাগাছার মন্ডা না হয়ে হবে ঢাকাইয়া আন্ডা। মুক্তাগাছার মন্ডার যেই টেস্ট, যেই ফ্লেভার, যেই মানে কি বলে ঘনত্ব, এটা আপনি কখনোই ঢাকায় বসে পারবেন না। সিলেটের শীতল পাটি বলতে পারি আমি, ঢাকায় ফ্রুটি কার্পাস বলতে পারি আমি, যে কোনো প্রোডাক্ট যেটার কথা আমি বলতেছি না কেন, এগুলা ওই এলাকাতেই সর্বোৎকৃষ্ট মানে জন্মায়, যেটা অন্য কোথাও হবে না। এবং ওই এলাকায় জন্মায় বলেই ওই এলাকার রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওইটাকে বলা হয় জিআই পণ্য বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর। বিশ্বের সকল দেশই জিআই পণ্য নিয়ে মারামারি লাগায়, ওরা চায় যে ভালো পণ্যটা আমার হয়ে যাক। যেমন ইলিশ মাছ কিন্তু ইন্ডিয়া অনেকবার দাবি করছে যে জিআই পণ্য ইলিশ ইন্ডিয়ার, কিন্তু না, আমরা বলছি জিআই, ইলিশ মাছ হচ্ছে আমাদের জিআই পণ্য, ঠিক আছে? তো এরকম ভাবে কিন্তু কি হয়, এরকম ভাবে জিআই পণ্য নিয়ে মানে ঝামেলা হয়, ঠিক আছে? তার মানে বাংলাদেশের জিআই পণ্যগুলো শুধুমাত্র আমাদের দেশে উৎকৃষ্ট মানে জন্মায়, এগুলা বাইরে কোথাও পাওয়া যায় না। আর বাইরে অনেক জায়গায় জিআই পণ্য আছে তাদের, যেমন ফ্রান্সের একটা জিআই পণ্য আছে শ্যাম্পেইন, ওই শ্যাম্পেইন আমাদের দেশে হবে না, ওদের ওখানে শ্যাম্পেইন ভালো হয়, ঠিক আছে? যার জন্য এটা ওদের জিআই পণ্য, এটা আমাদের জিআই পণ্য না। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন তাহলে জিআই পণ্য কয়টা বলতেই পারে। মনে রাখবেন, সর্বপ্রথম জিআই পণ্য স্বীকৃতি পাইছিল 2016 সালে, যেটা ছিল প্রথম জিআই পণ্য এবং যার নাম ছিল ঢাকাই জামদানি শাড়ি। ঢাকাই জামদানি শাড়ি, তার মানে সর্বপ্রথম জিআই পণ্য ছিল 2016 সালে হয়েছিল, যার নাম ছিল ঢাকাই জামদানি শাড়ি। ক্লিয়ার? 2016 সালে সর্বপ্রথম ঢাকাই জামদানি শাড়ি জিআই পণ্য স্বীকৃতি পায়। বর্তমানে কয়টা জিআই পণ্য আছে? বর্তমানে স্বীকৃত জিআই পণ্য হচ্ছে 55টি। বর্তমানে স্বীকৃত জিআই পণ্য কয়টা ভাই? 55টা। এবং এই স্বীকৃত 55টা জিআই পণ্যের মধ্যে সর্বশেষ বা 55তম হচ্ছে ঢাকাই ফ্রুটি কার্পাস। ঢাকাই ফ্রুটি কার্পাস, তবে সর্বশেষ জিআই পণ্য হচ্ছে 55তম ঢাকাই ফ্রুটি কার্পাস, স্বীকৃত জিআই পণ্য সর্বশেষ 55টা। তার মানে যদি তোমাকে বলা হয় যে বর্তমানে দেশে জিআই পণ্য কয়টা, বলবা 55টা। ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমরা জিআই পণ্য দেখলাম 55টা। এখন কথা আছে, অনেকেই কনফিউজ হতে পারে, জিআই পণ্য অনেক জায়গায় বলে 61টা, কিন্তু আসলে না। 61টা হচ্ছে জিআই জার্নালে প্রকাশিত জিআই, অর্থাৎ আমরা ধরো 55 পরে আরেকটা জিআই বানাবো, 56তম জিআই বানাবো। এখন ধরো 56তম জিআই হচ্ছে ধরো বাটার বন। এখন তাহলে আমার কি করতে হবে, আমার এই 56তম জিআই পণ্য বাটার বনকে জিআই জার্নালে প্রকাশ করতে হবে। জিআই জার্নালে প্রকাশ করার পর আমি 2 মাস ওয়েট করব, 60 দিন। এই 2 মাসের মধ্যে বিশ্বের অন্য কোনো দেশ যদি তাদের প্রমাণ সাপেক্ষে এটাকে ভেটো না দেয়, তাহলে এটা আমার জিআই হয়ে যাবে। এভাবে আমরা জার্নালে অনেক জিআই তুলে রাখি, যারা স্বীকৃতি পাবে আরো 2 মাস পরে। এই জন্য জিআই জার্নালে প্রকাশিত বর্তমানে 61টা, কিন্তু সবগুলো কিন্তু স্বীকৃতি পায়নি। স্বীকৃতি পেয়েছে কয়টা? স্বীকৃতি পেয়েছে 50টা। তার মানে বাংলাদেশের মোট জিআই পণ্য এখন 55টা। 55তম হচ্ছে ঢাকাই ফ্রুটি কার্পাস, আর আমাদের প্রথম জিআই ছিল ঢাকাই জামদানি শাড়ি। ক্লিয়ার? আমার মনে হয় জিআই পণ্য নিয়ে খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন।
আমি একটু কমেন্ট দেখি, জিআই পণ্য নিয়ে সবকিছু বুঝতে পারছেন তো ভাইয়া? জিআই পণ্য নিয়ে সবকিছু কি ক্লিয়ার আপনারা? জিআই পণ্য নিয়ে কি সবকিছু ক্লিয়ার আপনারা? আমি একটু দেখি যে জিআই পণ্য নিয়ে আপনাদের সবকিছু ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে ওকে, হ্যাঁ জিআই পণ্য নিয়ে ক্লিয়ার হয়েছে, জিআই পণ্য নিয়ে ক্লিয়ার হয়েছে। ওকে, হ্যাঁ সবাই একটু কমেন্ট করেন, হ্যাঁ কমেন্ট না করলে তো আমি বুঝবো না যে না আপনারা কি আসলে ক্লাস বুঝতেছেন কি বুঝতেছেন না, হ্যাঁ কিংবা ক্লাস কি রেখে দিব কিনা, অফ করে দিব কিনা। এই ক্লাস কি অফ করে দিব, শেষ করে দিব ক্লাস? ক্লাস কি ভালো লাগতেছে না? যে ভাইয়া না ভালো লাগতেছে না ভাইয়া, আপনি পড়াইতে পারেন না, আপনি যান ক্লাস বন্ধ করে দেন, হ্যাঁ এটা করব? বলেন ক্লাস কি অফ করে দিব নাকি আপনারা একটু বলেন। দেখি কে কে চায় যে ক্লাস অফ হোক, ক্লাস অফ করে দিন এলে যে দূর ভাইয়া এত আপনি কি পড়াইতেছেন এগুলো কিছু বুঝতেছি না, এগুলা হুদাই লাগবে না আমাদের, সো ক্লাসটা অফ করে দেন। বলতে পারেন। ওকে 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 ওকে, আচ্ছা চলে আসেন। মঙ্গল শোভাযাত্রা, আমরা সবাই কিন্তু এর সাথে মোটামুটি পরিচিত, হ্যাঁ মঙ্গল শোভাযাত্রা। এই মঙ্গল শোভাযাত্রার নাম হঠাৎ করে চেঞ্জ করে ফেলা হয়েছে। মঙ্গল শোভাযাত্রা কিন্তু ঢাকার একটা প্রাচীন ঐতিহ্য, যেটা পয়লা বৈশাখে পালন করা হতো। হ্যাঁ, এই পয়লা বৈশাখে ঢাকার এই রমনা এলাকায় মঙ্গল শোভাযাত্রা পালন করা হতো, এবং এই মঙ্গল শোভাযাত্রার নামটা মঙ্গল শোভাযাত্রা হয়েছে 1990 সালে। কিন্তু হঠাৎ করে মানে মানে কি বলে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এবারে যে মঙ্গল শোভাযাত্রা হয়েছে সর্বশেষ মানে 1432 বাংলা নববর্ষ 1432-এ যেই মঙ্গল শোভাযাত্রা হয়েছে, সেই মঙ্গল শোভাযাত্রার নাম কিন্তু চেঞ্জ করে হয়েছে। আপনারা যে টিভি দেখছেন, যারা দেখছেন বা দেখেন তারা জানেন যে এবার মঙ্গল শোভাযাত্রা পালিত হয় নাই, এবার এটা হয়েছে আনন্দ শোভাযাত্রা নামে, আনন্দ শোভাযাত্রা। তার মানে যেহেতু ঢাকার একটা বিষয়, সো হলি ক্রসে যেহেতু আপনারা পরীক্ষা দিতে আসবেন, ঢাকার কলেজ ভালো কলেজ, সেক্ষেত্রে বলতে পারে আচ্ছা পয়লা বৈশাখ 1432-এ যে মঙ্গল শোভাযাত্রা হয়েছে তার নাম কি ছিল বা নতুন নাম কি ছিল? তার নাম হচ্ছে আনন্দ শোভাযাত্রা। এইটা কি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তন করে দিয়েছে। কার সাথে মিলে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, যারা এটা প্রতি বছর পালন করে। এটা আয়োজন কিন্তু করে ঢাবির চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা এটার আয়োজন করে প্রতি বছর, এবং এবার এটার নাম চেঞ্জ করে রাখা হয়েছে আনন্দ শোভাযাত্রা। এই মঙ্গল শোভাযাত্রা নামটা 1990 সাল থেকে চলে আসছিল, এবার 2025 সালে এসে এটাকে কি করা হয়, চেঞ্জ করে আবার সেই আনন্দ শোভাযাত্রায় ব্যাক করা হয়। ক্লিয়ার? তার মানে মঙ্গল শোভাযাত্রার নতুন নাম হচ্ছে আনন্দ শোভাযাত্রা। ওকে, আচ্ছা এবার বলতে পারে যেহেতু নতুন নাম চেঞ্জ হয়েছে মানে আনন্দ শোভাযাত্রা হয়েছে, প্রশ্ন করতে পারে যে আচ্ছা এই আনন্দ শোভাযাত্রার এই কি বলে স্লোগান কি ছিল? স্লোগানগুলো কি হচ্ছে, ঢাকায় বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে না, ওরা কি করছে বড় বড় পোস্টার টোস্টার বানায় পুরা ঢাকায় এই পোস্টার লাগাই দিছে, ব্যানার লাগাই দিছে, ফেস্টুন লাগাই দিছে। ওটার মধ্যে লেখা ছিল যে নতুন আনন্দ শোভাযাত্রার স্লোগান নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। তার মানে 1432 খ্রিস্টাব্দে যেই আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে এবার, সেই আনন্দ শোভাযাত্রার মূল প্রতিপাদ্য বা স্লোগান ছিল নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। ক্লিয়ার? ফ্যাসিবাদ কথাটা থেকে আসছে যেহেতু একটু ছোট্ট করে বলে নেই যে প্রশ্ন করতে পারে এরকম, হ্যাঁ যে ফ্যাসিস্ট কেন বলা হয় বা ফ্যাসিস্ট কথাটা কই থেকে আসছে? যেহেতু আমরা অলরেডি জুলাই রেভলিউশন করে ফেলছি, আমরা এটাও বললাম, তাহলে ফ্যাসিস্ট মানে কি, ফ্যাসিজম কথাটা আসলো কই থেকে? মনে রাখবেন এই ফ্যাসিস্ট বলা হয়, ফ্যাসিজমের মানে ফ্যাসিস্টের বাংলা হচ্ছে স্বৈরাচার। হ্যাঁ, তাহলে স্বৈরাচার কথাটা এই ফ্যাসিস্ট কথাটা আসছে কই থেকে? ফ্যাসিস্ট কথাটা আসছে ফ্যাসিও থেকে, ফ্যাসিও থেকে। এবং এই ফ্যাসি হচ্ছে একটা ইতালীয় শব্দ যার অর্থ হচ্ছে এক গুচ্ছ লাঠি, এবং এই ফ্যাসিও থেকে একটা সময় আসছে ফ্যাসেস, এবং ফ্যাসেস থেকে আসছে ফ্যাসিস্ট। তাহলে এই ফ্যাসিস্ট কিভাবে জন্ম নিল? যেহেতু ইতালি শব্দ, তার মানে ইতালির সাথে জড়িত। আচ্ছা, ইতালির একজন স্বৈরাচারী নেতা ছিল যার নাম ছিল বেনিতো মুসোলিনি। হ্যাঁ, 1933 সালে, যারা আর্টস পড়ছেন তারা এটা জানেন,
1933 সালে এই বনিতো মুসোলিনি প্রথম ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি নামে একটা রাজনৈতিক দলের জন্ম দেন এবং উনি এইটার মাধ্যমে প্রধানমন্ত্রী হন। এবং উনি বলছিল যে দেশে আর কোনো ধরনের দলমত দরকার নেই, আমি সব, ঠিক আছে, আমার কথাই সব হবে। সো এই জন্য ওনাকে বলা হয় ফ্যাসিস্ট। তার মানে ফ্যাসিস্টরা কখনো কি করে না, অন্য দলমতকে শ্রদ্ধা বা সম্মান করে না। তারা শুধুমাত্র কি করে, নিজের যে কথা, নিজের রাজনৈতিক মতবাদকেই তারা কি করে, ইনহ্যান্স করে, তারা প্রমোট করে। ওকে, সো এই ফ্যাসিজমের জন্যই হাসিনার কিন্তু পতন করছে। তাহলে ফ্যাসিজম কথাটা বা ফ্যাসিস্ট কথাটা পুরোটাই আসছে ইতালি থেকে, বনিতো মুসোলিনির কাছ থেকে। ক্লিয়ার? ওকে, সো এরপরে কোশ্চেন যাব, কিন্তু এর আগে আপনাদের বাপি ভাই আসছে, একটু কথা বলতে, দেখি বাপি ভাই কি বলে। আচ্ছা, যারা যারা ক্লাস করতেছে এতক্ষণ থেকে, তোমাদের কাছ থেকে একটু জেনে নিব যে আজকে সাধারণ জ্ঞান ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে। তোমাদের সব থেকে প্রিয় জনের আবেদন ফাহিম ভাইয়া, যারা হচ্ছে পেড ব্যাচে অলরেডি যুক্ত আছে, তোমরা অলরেডি স্যারের ক্লাস দেখেছো, তো খুবই চমৎকার পড়ায় সাধারণ জ্ঞান। এবং তোমাদের সাধারণ জ্ঞানটাতে আসলে কতটুকু কিভাবে সহজ করা যায়, কিভাবে মজার ভাবে তোমাদেরকে পড়ানো যায়, সেই বিষয়ে অনেকদিনের একটা অভিজ্ঞতা আছে। বিশেষ করে যেহেতু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্লাস নিচ্ছে এবং সাধারণ জ্ঞানের জন্য আমাদের যে প্রিভিয়াস যে হলিক্রস ডিমাসের কোর্সগুলো ছিল সেখানেও কিন্তু স্যারের ক্লাস ছিল। তো তোমরা একটু সবাই কমেন্ট করে জানাবা এতক্ষণ পর্যন্ত যতটুকু ক্লাস হয়েছে তোমাদের কাছে আসলে কেমন লেগেছে, একটা সৎ রিভিউ দিবা। এখানে ফেক কিছু না, তোমাদের কাছে কেমন লেগেছে মন থেকেই বলো। যদি ভালো লাগে তাও জানো, খারাপ লাগলো বলো, আমরা চেষ্টা করবো যে আরো কিভাবে বেটার করা যায়। ওকে, অলরেডি আমাদেরকে শামিমা পারভিন বিথি বলছে অসাধারণ হয়েছে, রুবাইয়া হোসেন বলছে অনেক ভালো, অর্পিতা বিশ্বাস বলছে অনেক ভালো লাগছে, শিমু গোমস বলছে ভালো। বাকি সবার রেসপন্স চাই, যারা এই 100-র উপরে শিক্ষার্থী তোমরা এখন লাইভে আছো। ওকে, অসাম পরান ভাই, নুরা বলছে, পুতুল বলছে ভালো। শুধু কি আজকেই জিকে ক্লাসটা হবে? সাধারণ জ্ঞানে আজকে একটা সাম্প্রতিকে তোমরা ক্লাস দেখেছো, আমাদের কিন্তু পেইড ব্যাচে বাকি ক্লাসগুলো আছে। অনেক ভালো বলছে ফাহমিদা জান্নাত, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে নওশিন আঞ্জুম। ওকে, সবাই 100 শিক্ষার্থীর রেসপন্স আমি চাই কমেন্ট বক্সে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, সাবিহা তাসনিম বলছে, মমিতা বলছে অনেক ভালো। ওকে, আমরা বাকিদের রেসপন্সটা একটু দেখে নিব, সবাই রেসপন্স করো, অনেক ভালো লেগেছে বিথি। ওকে ফাইন, আচ্ছা অনেক সুন্দর সাবিহা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেকেই বলছো যে ক্লাসে তোমাদের কাছে ভালো লেগেছে। এমএসসি মাশরাফি আমাদের সাথে আছে, ভালো লেগেছে। তোমাদের একটু বলে দিতে চাই, তোমরা যারা এখন হলিক্রসের স্বপ্ন দেখছো, তোমাদের জীবনের একটা কম্পিটিটিভ এক্সাম, মানে ফার্স্ট কম্পিটিটিভ এক্সাম কলেজ চয়েসের ক্ষেত্রে ঢাকার মধ্যে 3টা কলেজের মধ্যে তোমাদের এই ভর্তি পরীক্ষা হয় বাংলাদেশের মধ্যে, বিশেষ করে হলিক্রস কলেজ, নটরডেম কলেজ অ্যান্ড সেন্ট জোসেফ কলেজ। তার মধ্যে তোমরা হলিক্রসের মধ্যে তোমাদের প্রায়োরিটি রাখা উচিত এই কারণে, কারণ এই কলেজ থেকে তোমাদের যে সামনের ড্রিম, ঢাকার ইউনিভার্সিটি, মেডিকেল কিংবা বুয়েট বা যে কোনো জায়গাতে হইতে পারে, তো সেই ড্রিমটা ফিল আপের একটা জার্নি তোমার শুরু হবে কলেজের মাধ্যমে। কলেজে যদি ভালো করে পড়াশোনা করো, সেই রাস্তাটা অনেক বেশি সহজ হয়ে যাবে তোমাদের জন্য। এবং এই স্বপ্ন পূরণের জন্য আমাদের এই হলিক্রস ডিমান্ড স্পেস থেকে কিন্তু তোমাদের একটা বিশেষ ছাড় তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। যে যারা যারা আজকে লাইভ ক্লাসে তোমরা প্রেজেন্ট আছো, তুমি ক্লাসটা শেয়ার করে দাও এবং শেয়ার করে তোমার টাইমলাইনের স্ক্রিনশটটা আমাদের হলিক্রস ডিমান্ড পেজে যদি দিয়ে দাও, তাহলে আমাদের হলিক্রস ডিমান্ডের যে কোর্স আছে প্রিমিয়াম ব্যাচ সায়েন্সের জন্য এবং মানবিকের জন্য, যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে 2 সপ্তাহ পরে তোমাদের ভর্তি পরীক্ষা, তাদের জন্য আমরা কিন্তু 1500 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, অর্থাৎ 50% ছাড়ে তোমরা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ। এবং এখানে যারা ক্লাস নিচ্ছে সবাই, যারা বিভিন্ন গ্রুপ সাবজেক্টগুলো ক্লাস নিয়েছে, মেল সাবজেক্টগুলো ক্লাস নিয়েছে, অনেক দিনের এক্সপিরিয়েন্স, এবং বিশেষ করে হলিক্রসের আপুরও কিন্তু তোমাদের ক্লাস নিয়েছে এই কোর্সে। তো এই অভিজ্ঞতার আলোকে তোমরা কিন্তু কোর্সগুলো পাবা। এবং আমাদের এই হলিক্রসের যে অ্যাডমিশন ব্যাচ, এটা কিন্তু বেশ অনেক পুরাতন, মানে এখন তোমাদের দিয়ে শুরু করেছি বিষয়টা এমন না, সেই 2016 সাল থেকে কিন্তু আমাদের হলিক্রস অ্যাডমিশনের কোর্সটা চলতেছে। তার মানে বুঝতেই পারছো আমরা এই জায়গাতে অনেক বেশি অভিজ্ঞ। আমাদের অফলাইনের ব্রাঞ্চ আছে হলিক্রস কলেজের ঠিক সামনে, গেট খুললেই আমাদের অফিস দেখা যায়। তো একটা ট্রাস্ট অর্ডিনেন্সের জায়গা তোমাদের এখানে আছে। তো তোমরা যারা স্বপ্ন দেখো হলিক্রস কলেজে পড়ার, তারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে এই কোর্সে যুক্ত হয়ে যাও। আমি বিশ্বাস করি তুমি যদি যুক্ত থাকো, তুমি অন্য শিক্ষার্থীর থেকে বেশি ভালো করবা। কারণ প্রত্যেক বছর হলিক্রস কলেজের প্রশ্ন বাইরে প্রকাশ করা হয় না, আমরা শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলি, শিক্ষার্থীরা আমাদেরকে সরাসরি জানায়। পাশাপাশি আমাদের ব্যাচগুলোতে অফলাইনে হলিক্রসে অনেক শিক্ষার্থী পড়ে, যার ফলশ্রুতিতে আমরা বুঝি যে হলিক্রস কলেজের প্রশ্ন প্যাটার্ন কেমন, এখানে কেমন প্রশ্ন হয়, এবং এখানে চান্স পেতে গেলে আসলে তোমার কি কি লাগবে, এবং সবকিছু সংমিশ্রণই আমাদের হলিক্রস কলেজ অ্যাডমিশন প্রোগ্রাম মানবিক এবং সায়েন্স। তো তোমরা এই কোর্সগুলোতে যুক্ত হয়ে যেতে পারো। আর এখন ক্লাসটা এনজয় করো, স্যারের ক্লাসটা খুবই চমৎকার হবে, যারা ভালো করে পড়বা স্যারের ক্লাসগুলো খুবই ভালো করতে পারবা। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ বাপি ভাইকে। সো আমরা আবার পড়ায় চলে আসতেছি। এই দুষ্টামি করে না, লাস্টে একজন দুষ্টামি করতে আসছে। ঠিক আছে, ওকে। আচ্ছা চলে আসেন তাইলে। আমরা দেখলাম যে মঙ্গলসূত্র, এখন একজন কোশ্চেন করছে বাপি ভাইয়ের কথার মধ্যে যে
মঙ্গল শোভাযাত্রা নামটা কেন পরিবর্তন করা হলো ভাইয়া? দেখেন, মঙ্গল শব্দটা আসলে আমাদের যে বাংলা ভাষা এবং আমাদের যে সংস্কৃতি তার সাথে অনেকটা রিলেটেবল না। এইরকম চিন্তা থেকেই চিন্তা করা হয়েছে যে না, আমরা এটাকে আনন্দ শোভাযাত্রা চিন্তা করব। ওকে, সো এই হচ্ছে এমন কথা। আবার অনেকে বললেন না যে ভাই তাহলে মঙ্গলবার চেঞ্জ করে আনন্দবার রেখে দিই, না, এইটার সাথে এটা যায় না। আসলে মোটামুটি মনে করেন যেটা কোন থিঙ্কিং চেঞ্জ করছে, এটা শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা স্যার ফারুকই জানে, মানে ফারুকি স্যার জানে, আর যারা চেঞ্জ করেছে তারা জানে। ঠিক আছে, আমি একটা লজিক দিয়ে দিলাম আর কি, যে এইরকম লজিক থেকে চেঞ্জ হতে পারে। ওকে, সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট বিষয়টা সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সেই অন্তর্বর্তীকালীন সরকার যেই সরকার গঠিত হয়েছিল 8 আগস্ট 2024 এবং যার প্রধান উপদেষ্টা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং যেই উপদেষ্টা মন্ডলী সদস্যরা আজকে এখনো বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এখন আপনারা তো হলিক্রসিয়ান হবেন, ঠিক না? আপনারা তো এরকম একটা কলেজে পড়বেন যেটা কিন্তু কম্বাইন্ড কলেজ, যেটা হচ্ছে পুরোপুরি ফিমেল স্টুডেন্ট বেসড একটা কলেজ। আচ্ছা, আপনাদের যদি এইরকম কোশ্চেন করে, হ্যাঁ করতে পারে না, যে আপনারা যেহেতু একটা নারী শিক্ষার্থীদের কলেজে পড়েন, তো আপনাকে বলতেই পারে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীর মধ্যে নারী সদস্য কয়জন? বলতে পারে না, বলতে পারে না, বলেন তো সবাই একটু কমেন্টে জানান তো, যে বলতে পারে কি বলতে পারে না বলেন তো। হ্যাঁ, কি বলতে পারবেন যে আপনাদেরকে কি প্রশ্ন করতে পারে এটা, যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীর মধ্যে নারী সদস্য কয়জন? বলতে পারেন এটা? যেহেতু আমরা হলিক্রসে পরীক্ষা দিব, বলতেই পারে। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু নারী সদস্য কয়জন জিজ্ঞাসা করছে, যেহেতু নারী সদস্যদেরকে মানে নারী সদস্যদের কথা জিজ্ঞাসা করতেই পারে, সেক্ষেত্রে বলবেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীর মধ্যে নারী সদস্য হচ্ছে 4 জন। আমরা রিজওয়ানার নাম শুনেছি, যিনি বর্তমানে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা দায়িত্ব পালন করছে। আমরা ফরিদা আক্তারের নাম জানি, আমরা শারমিন এস মুর্শিদের নাম জানি, হ্যাঁ, তো নূরজাহান বেগমের নাম জানি। এরা এই 4 জন হচ্ছে আপনার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কি 4 জন নারী উপদেষ্টা। তার মানে প্রিয় হলি ক্রসিয়ান, মানে আগামীর ক্রসিয়ানরা মনে রাখবেন, বর্তমান উপদেষ্টা মন্ডলীর মধ্যে 4 জন নারী রয়েছে। ক্লিয়ার? ওকে, এখন কোশ্চেন আসতে পারে, যেই শিক্ষা উপদেষ্টাকে নিয়ে এত শোরগোল, এসএসসি পরীক্ষা বাতিল চাই, তারপর হচ্ছে এসএসসি পরীক্ষা কেন এত ফেল আসতো, সেই শিক্ষা উপদেষ্টার নামকে জিজ্ঞাসা করতে পারে না? জনে জনে আমি প্রতি বছরই আমি দেখি, বা প্রতি শাসনামলে আমি দেখছি যে শিক্ষামন্ত্রী বা শিক্ষা উপদেষ্টা যেই থাকুক না কেন, এরা সবচেয়ে বেশি পরিচিত হয় মানুষজনে। কেন? কারণ তারা সবচেয়ে বেশি কি করছে, তারা সবচেয়ে বেশি বিতর্কিত হয়। যেমন কি আমি দেখছি আপনার কি বলে নাহিদকে, হ্যাঁ, আমি দেখছি নুরুল ইসলাম নাহিদ, যিনি ছিলেন কি বলে আওয়ামী লীগ সরকারের কি বলে শিক্ষামন্ত্রী, তিনিও যেমন বিতর্কিত, নাহিদ কাকুরে নিয়ে যেমন বিতর্ক করতো। এরপর দীপুমণি আসছে, দীপুমণি নিয়ে বিতর্ক জড়াইছে সবাই, ঠিক আছে। এরপর নফেল আসছিল, নফেল নিয়ে বিতর্ক করছে মানুষজন, মানে পোলাপান প্রচুর চেতা ছিল, সবাই নিয়ে চেতা থাকে। এবার কি আসছে, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন প্রফেসর, যার নাম হচ্ছে চৌধুরী আবরার, হ্যাঁ, সিআর আবরার বলা হয়। তো এই সিআর আবরার বর্তমানে যিনি শিক্ষা উপদেষ্টা বাংলাদেশ সরকারের, এই চৌধুরী আবরারকে নিয়েও কিন্তু যথেষ্ট পরিমাণে স্টুডেন্টরা কি ফেড আপ। ক্লিয়ার? সো এই চৌধুরী রফিকুল আবরার হচ্ছে বর্তমানে আমাদের শিক্ষামন্ত্রী, মানে শিক্ষা উপদেষ্টা, যাকে সংক্ষেপে বলা হয় সিআর আবরার। তার মানে আপনারা জেনে রাখেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, যিনি 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, এবং উনি একমাত্র বাংলাদেশী নোবেল বিজয়ী। ওকে, সো এরপরে জেনে রাখতে পারেন যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীর মধ্যে 4 জন আছে নারী সদস্য, মানে 4 জন নারী উপদেষ্টা। এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি বাংলাদেশের বর্তমান মানে শিক্ষা উপদেষ্টার নাম হচ্ছে চৌধুরী রফিকুল আবরার বা সিআর আবরার। এই ইনফরমেশনটা জানলে আপনাদের জন্য এনাফ, এর বেশি কিচ্ছু জানতে হবে না ভাই, কসম বিশ্বাস করেন, এর বেশি আপনাদের জানতে হবে না। আমি যেইটুক দিছি, যদি এইটুকু পড়তে পারেন, মনে রাখতে পারেন জাস্ট কোনোভাবে, প্রশ্ন যদি দেয়, জিকের প্রশ্ন বা সাধারণ জ্ঞানের প্রশ্ন যদি দেয়, 100% এখান থেকে ইনশাআল্লাহ কমন আসবে। আর যারা মানে সাম্প্রতিক, আবার বলতেছি সাম্প্রতিক, আজকে কিন্তু বেসিক করতেছি না, অবশ্যই বেসিক থেকে প্রশ্ন আসবে, কিন্তু এই বেসিকের প্রশ্নগুলো পারতে হলে আপনাকে কি করতে হবে, আমাদের যে রেকর্ডেড ক্লাসগুলো দিয়েছে 4টা, সেই 4টা রেকর্ডেড ক্লাস করলে আপনার এই বেসিক গুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে কোশ্চেন আমরা চলে আসি পোপের মহাপ্রয়াণ। পোপ কে? হ্যাঁ, পোপ নিয়ে একটা কাহিনী হইতে পারে। আপনাদেরকে বলে রাখি যে পোপ হচ্ছে ভ্যাটিকান সিটির ধর্মীয় গুরু বা খ্রিস্ট ধর্মের ক্যাথলিক চার্চের গুরু। যারা খ্রিস্টান ধর্মের এখানে আছেন তারা জানেন যে ক্যাথলিক প্রধান, যে মানে ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট নামে 2টা ধরন না খ্রিস্ট ধর্মের, এর মধ্যে ক্যাথলিক চার্চের যিনি প্রধান তাকে বলা হয় পোপ। এই পোপরা থাকে ভ্যাটিকান সিটিতে। ভ্যাটিকান সিটি নামে একটা দেশ আছে কিন্তু
বিশ্বে, ঠিক আছে? তো এই ভ্যাটিকান সিটির প্রধান হচ্ছে এই পোপ এবং ক্যাথলিকের প্রধান হচ্ছে পোপ। এই পোপ, একজন পোপ মারা গেছে, লাস্ট যে পোপ ছিল 266তম পোপ, এবং তার নাম ছিল পোপ ফ্রান্সিস। পোপ ফ্রান্সিস উনি সদ্য মারা গেছেন, এবং এই পোপ ফ্রান্সিস মারা যাওয়ার পরে 267তম ক্যাথলিক পোপ হিসেবে আসছেন একজন আমেরিকান, একজন মার্কিন নাগরিক। মার্কিন নাগরিক, ঠিক আছে? মার্কিন নাগরিক, এবং তার নাম হচ্ছে রবার্ট ফ্রান্সিস। রবার্ট ফ্রান্সিস, পোপ রবার্ট ফ্রান্সিস। তার মানে এই প্রথম কি হলো, একজন আমেরিকান নাগরিক পোপ হিসেবে দায়িত্ব গ্রহণ করলো। এর আগে যত পোপ ছিল সবই ভ্যাটিকান সিটি থেকে আসতো, কিন্তু এবার প্রথমবারের মতো একজন মার্কিন নাগরিক পোপের দায়িত্ব গ্রহণ করছে, যিনি বর্তমানে 267তম পোপ। আপনাদেরকে বলে রাখি, যেহেতু হলি ক্রস খ্রিস্ট ধর্মীয় মতবাদের মাধ্যমে, মানে মতবাদ থেকে পরিচালিত একটা সংগঠনের মাধ্যমে পরিচালিত একটা কলেজ, সো এই কলেজে কিন্তু আপনাকে এখান থেকে প্রশ্ন আসতে পারে। সো পোপ নিয়ে জেনে রাখবেন যে সর্বশেষ যিনি পোপ ছিলেন তিনি হচ্ছে 266তম পোপ, পোপ ফ্রান্সিস, এবং 267তম পোপ হচ্ছে মার্কিন নাগরিক যার নাম হচ্ছে রবার্ট ফ্রান্সিস। ক্লিয়ার? সো আমার মনে হয় আপনারা যদি ক্লিয়ার, এবং আপনারা যদি বুঝতে পারতেছেন যে যেহেতু আমরা এরকম একটা কলেজে পরীক্ষা দিব যেটা ক্রিশ্চিয়ান মিশনারিজ কলেজ, ওকে, সো এখানে ক্রিশ্চিয়ান রিলিজিয়ান থেকে কোশ্চেন আসতেই পারে, যেহেতু একটা হট টপিক এবং রিসেন্ট ঘটেছে একটা টপিক। ক্লিয়ার? প্রশ্ন করতে পারে, এবং এটা রিটেন কোশ্চেনের মধ্যে আসতে পারে আপনাদের এমসিকিউ এর মধ্যে। ওকে, যে বর্তমান পোপ কততম পোপ, বা বর্তমান পোপের নাম কি? রবার্ট ফ্রান্সিস। ওকে, আচ্ছা। এরপর চলে আসি আমি বিমস্টেকের নেতৃত্বে। বিমস্টেক নামে একটা সংস্থা আছে, কেউ কি শুনছেন? আপনাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের মধ্যে কিন্তু বিমস্টেক সম্পর্কে পড়ার কথা। বিমস্টেক সম্পর্কে কেউ জানেন? বিমস্টেক, বিমস্টেক সম্পর্কে কেউ জানেন? বিমস্টেক আপনাদের পড়ার কথা। বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের মধ্যে আপনাদের এই বিমস্টেক সংগঠন সম্পর্কে পড়ার কথা, আমার যেটা মনে হয়। ওকে, আচ্ছা, একজন জিজ্ঞেস করছে পোপ নিয়ে কেন জানা লাগবে। হ্যাঁ বলছি, কিন্তু আমি পোপ নিয়ে কেন জানা লাগবে এটা কিন্তু বলছি। ওকে, আমি কিন্তু বলেছি যে পোপ নিয়ে কেন জানা লাগবে। ইউনুস ছাড়া কি আর কারো নিয়ে কোয়েশ্চেন করবে? আমি কিন্তু বলেছি যে কোন কোন কোয়েশ্চেন নিবে। হ্যাঁ, ইউনুস ছাড়া কিভাবে কোয়েশ্চেন করবে আমি এটা বলে দিচ্ছি। তো আপনাদের সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছি আমি। ওকে, আচ্ছা, ওকে ওকে। সর্বশেষ যেটা আছে বিমস্টেকের সম্মেলন। হ্যাঁ, বিমস্টেকের সম্মেলন 4 এপ্রিল 2025 থাইল্যান্ডে এই বিমস্টেকের সম্মেলন হয়েছে। সো এই বিমস্টেক একটা সংগঠন যেটা হচ্ছে বঙ্গোপসাগরীয় অঞ্চলের যে দেশগুলো আছে সেই দেশগুলো একটা অর্থনৈতিক জোট হচ্ছে বিমস্টেক, এবং এর সদস্য হচ্ছে 7টা, যার মধ্যে বাংলাদেশ একটা। এবং এবার বিমস্টেক কেন গুরুত্বপূর্ণ? কারণ বিমস্টেক সদ্য, মানে এই বছরের জন্য বাংলাদেশ বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন, চেয়ারম্যানশিপ। ওকে, মানে বিমস্টেকের যিনি সভাপতিত্ব করবেন সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশ। তার মানে বিমস্টেক নিয়ে এইটুকু জানলেই হবে, এর বেশি বিমস্টেক নিয়ে হাবিজাবি আপনাদের জানা দরকার নেই। বিমস্টেকের সম্মেলন হয়েছে থাইল্যান্ডে, এবং এই সম্মেলনটা হয়েছে 2025 সালে, যেখানে বাংলাদেশ বিমস্টেকের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছে। ওকে, যেহেতু আপনাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বিমস্টেক ছিল, সো এটা নিয়ে প্রশ্ন করতে পারে। মোটামুটি এই যে জিনিসগুলো আপনারা পাইছেন, এর বাইরে কি রকম কোশ্চেন আসতে পারে? এর বাইরে ধরেন যে খুবই বেসিক কোশ্চেন আপনারা দেখছেন যে আমাদের বেসিক যে কোশ্চেনগুলো আছে, যেমন আপনারা কি বলে মুক্তিযুদ্ধ। এখন মুক্তিযুদ্ধ নিয়ে আপনাকে প্রশ্ন করতেই পারে, সেটা তো ভাই ক্লাসে অবশ্যই পড়ানো সম্ভব, কিন্তু আমরা সেই ক্লাসগুলো আপনাদেরকে রেকর্ডেড দিয়ে দিচ্ছি। যারা ভর্তি হয়েছে আমাদের কোর্সে এই ক্লাসগুলো পেয়েছেন, কিংবা আপনারা অনেকে বইটি পড়ে অনেক কিছু জানছেন। সো এখান থেকে প্রশ্ন আসতে পারে, ভৌগোলিক বিভিন্ন বিবরণী থেকে প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ, পার্শ্ববর্তী সীমানা, বাংলাদেশের জেলা বিভাগ, হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। কিংবা আপনাকে প্রশ্ন আসতে পারে ভৌগোলিক অন্য অন্য উপাদান, যেমন নদ নদী, সাগর মাগর, হাবিজাবি, পাহাড় পর্বত, ঠিক আছে, সেগুলো সব রিলেটেড ক্লাস আমাদের দেওয়া আছে। আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন আসতে পারে, যেমন দেশ, রাজধানী, মুদ্রা নিয়ে প্রশ্ন করতেই পারে। হ্যাঁ, সো এগুলো নিয়ে প্রশ্ন করতে পারে আপনাদেরকে। সেই ক্ষেত্রে যেমন ধরেন কি বলে, আমি প্রথমেই আজকের ক্লাসে একটা কথা বলছিলাম যে হলি ক্রস যে ক্রিশ্চিয়ান মিশনারিজ দ্বারা পরিচালিত হয়, তারা কিন্তু পর্তুগাল বেসড, এবং এই পর্তুগালের রাজধানীর নাম হচ্ছে লিসবন, পর্তুগালের মুদ্রার নাম হচ্ছে লিরা। আপনাকে প্রশ্ন করতে পারে যে পর্তুগালের রাজধানীর নাম কি, বা পর্তুগাল কোন মহাদেশে অবস্থিত, বা পর্তুগালের কি বলে মুদ্রার নাম কি।
এরকম প্রশ্ন কিন্তু করতে পারে। সো যেই ক্ষেত্রে বললাম যে আপনাদের জানার পরিধি বেশি হলে কিন্তু সমস্যা নাই, মনে রাখবেন কম জানাটাই সমস্যা, বেশি জানাটা কিন্তু সমস্যা না। হ্যাঁ, সো আপনি জানেন আজকে আমরা যে ক্লাসটা করলাম এই ক্লাসের মধ্যে মূলত আমরা আপনাদেরকে জিস্ট ভাবে খুব সংক্ষেপে মোটামুটি সাম্প্রতিকটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং সাম্প্রতিক এখানে অনেক টপিক আপনাদেরকে দিয়েছি। পাশাপাশি আপনারা চেষ্টা করবেন যেদিন পরীক্ষাতে যাবেন ওই দিনই সম্পর্কে একটু জেনে যাবেন। ওই দিনটা থেকে জন্মগ্রহণ করলে বাংলাদেশের বা বিশ্বের এটা জানতে হলে আপনি কি করবেন, আপনাকে কি শিখিয়ে দিই। আপনি গুগলে যে কোনো তারিখ সিলেক্ট করবেন, সার্চ করবেন। যেমন আপনার হলি ক্লাসের পরীক্ষা ধরেন 18 সেপ্টেম্বর, আপনি কি করবেন দেখবেন 18 সেপ্টেম্বর, দেখবেন উইকিপিডিয়া থেকে 18 সেপ্টেম্বরে কারা জন্মগ্রহণ করছে বিশ্বে, একদম মনে করেন যে খ্রিস্টপূর্ব থেকে শুরু করে আজকে পর্যন্ত কারা কারা মৃত্যুবরণ করছে, মানে বিখ্যাতদের মধ্যে কোন কোন ঘটনা ঘটছে, এগুলা সব আপনাকে দিয়ে দিবে। হলিক্রস দিন পরীক্ষা থেকে বহুদিনের ঘটনাগুলো আপনি একটু জেনে যান। ওই দিন দেখবেন বাংলাদেশে কোনো বিখ্যাত কবি সাহিত্যিক জন্ম নিতে পারে যিনি হলিক্রস এর হয়তো স্টুডেন্ট ছিল, হইতে পারে না। সো সেই ক্ষেত্রে যেটা করবেন এইটা অবশ্যই সবাই গুগলে সার্চ দিয়ে পরীক্ষার দিন জেনে নেবেন, পরীক্ষার আগে জেনে নেবেন যে পরীক্ষা তারিখ 13 তারিখে কি কি ঘটনা হয়েছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ গুলো আমি জেনে রাখলাম। ক্লিয়ার? সো এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য। এবং আরেকটা কথা যেটা বলি যে ওই দিনটা কোন মাস বাংলা কিংবা ইংরেজি, ইংরেজি তো আপনারা জানবেন কোন মাস বাংলায়, এটা আপনারা একটু জেনে নেবেন। পাশাপাশি আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে মানে হলিক্রস কলেজ সম্পর্কে একটু সার্চ দিয়ে নেবেন ইন্টারনেটে। আপনি হলিক্রস কলেজের বৈশিষ্ট্য পড়েন, হলিক্রস কলেজের অবস্থান, হলিক্রস কলেজের ইতিহাস, হলিক্রস কলেজের অন্যান্য বিষয়াবলী, হলিক্রস কলেজ থেকে কারা কারা পড়াশোনা করে বেরিয়েছে সবাই আপনি উইকিপিডিয়া সার্চ দিলেই ডিরেক্ট সব বের হয়ে যাবে। উইকিপিডিয়া বলতে গুগলে দেখবেন উইকিপিডিয়া একটা লিঙ্ক দিয়ে আছে, সব তথ্য সেটার মধ্যে আছে। এটা পড়েন, এটা পড়লে কি হবে হলিক্রস সম্পর্কে আপনার একটা খুব ভালো ধারণা জন্মাবে, প্রেম জন্মাবে, প্রেম অর্থাৎ আপনার পড়তে ইচ্ছা করবে যে হলিক্রস থেকে এত বড় বড় বিখ্যাত ব্যক্তি বেরিয়েছে, তাহলে আমিও হলিক্রসে পড়তে চাই, এবং আপনার মধ্যে সেটা জন্ম নিবে। হ্যাঁ, যে আপনি একটু ভালো করে পড়েন, পরীক্ষাটা একটু ভালো করে দেন এবং আপনি চান্স পান। তো যেটা বললাম হলিক্রস নিয়ে আপনারা সার্চ দিবেন, সার্চ দিয়ে সব পড়ে ফেলবেন, মানে এটা মুখস্থ করার কিছু নেই, জাস্ট রিডিং করে যাবেন, দেখবেন পরীক্ষায় কমন আসলে আপনি ঠিকই পেরে যাবেন, আপনার মাথায় চলে আসবে পরীক্ষা যদি আসে সেখান থেকে। আর যেদিন পরীক্ষা ওই দিনের তারিখটা অবশ্যই আপনারা কি করবেন, আপনারা ওই দিন তারিখ সম্পর্কে গুগলে সার্চ দিয়ে সব জেনে যাবেন। এর বাইরে আবারও বলে রাখতেছি আমাদের যে আর্কাইভ ক্লাসগুলো দেওয়া আছে সেই ক্লাসগুলোতে সব বেসিক আলোচনা করা হয়েছে। সো বেসিক নিয়ে আমরা লাইভ ক্লাস নিলাম না, জাস্ট রিসেন্ট সম্পর্কে আপনাদেরকে একটা খুব ভালো আইডিয়া দিলাম। ওকে, আচ্ছা। সো যারা যারা এখনো ভর্তি হয়নি, সর্বশেষ কথা যে কোনো গ্রুপের শিক্ষার্থীরা আপনারা খুব দ্রুত আমাদের সাথে ভর্তি হয়ে যেতে পারেন। সবাইকে বলে দিচ্ছি সায়েন্সের জন্য আমাদের এই যে আর্কাইভ ক্লাস দেওয়া আছে অলরেডি, এবং আপনারা কিন্তু এই পেজে আমাদের যে হলিক্রস ডিমার্স পেজ আপনারা ক্লাসে দেখছেন সেই পেজে আপনারা এখন কি করতে পারেন, ইনবক্স করতে পারেন। হ্যাঁ, অথবা আমাদের যে ক্লাসটা দেওয়া আছে এখন এই ক্লাসটা ইন লাইভ চলার সময় আর বেশি কিন্তু ক্লাস নাই, সো ইন লাইভের মধ্যে একটা শেয়ার দিয়ে আপনার পেজে মানে আপনার প্রোফাইলে জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনি রেখে দিতে পারেন। যখন ভর্তি হবেন ওটা ইনবক্সে দিলে আপনি হচ্ছে কি পাবেন, আপনি 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন, অর্থাৎ 3000 টাকার কোর্সটা 1500 টাকা কিনতে পারবেন। আর পাশাপাশি আপনার এই নাম্বারে কল দিয়ে কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন চাইলে। হ্যাঁ, সো মেসেজ এবং কল দেওয়ার অপশন আছে, সো পেজ ইনবক্স করলে হয়ে যাবে। আর এই যে আমাদের ক্লাসগুলো আর্কাইভ করে দেওয়া আছে আমার বেসিক ক্লাসগুলো, যে বেসিক ক্লাসগুলো আপনাদের জন্য খুবই দরকারি। পাশাপাশি মানবিকের যে স্টুডেন্টরা তাদের জন্য কিন্তু সব ধরনের বেসিক ক্লাস সুন্দর করে রেকর্ড দেওয়া আছে। সো আপনারা চাইলে আমাদের কোর্সে কি করে ফেলতে পারেন, এনরোল করে ফেলতে পারেন। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ একটা কথাই বলি, আজকে তুমি হয়তোবা ছোট, কালকে তুমি বড় হবে, তোমাকে করতে হবে অনেক বড় যুদ্ধ, যেই যুদ্ধের মাধ্যমেই যাচাই করে নিতে হবে তোমার নিজেকে, প্রতিষ্ঠিত করতে হবে তোমাকে সেই পর্যায়ে যেখানে তোমার বাবা মা দেখতে চেয়েছিল তোমাকে, তোমার পরিবার দেখতে চেয়েছিল তোমাকে, এবং তুমি নিজে নিজেকে দেখতে চেয়েছিলে। সেখানে নিয়ে যেতে হলে প্রতি পদক্ষেপে কিন্তু তোমাকে করতে হবে, প্রতিযোগিতার মধ্যে আসতে হবে। আজকে তোমরা কলেজে পরীক্ষা দিচ্ছ, ঠিক 2 বছর পরে আজকের এসএসসি 25 কিন্তু কালকের এইচএসসি 27, এবং তোমরা প্রত্যেকে কিন্তু তখন কি করবে, প্রত্যেকে তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করবে। মনে রাখবে, তুমি যদি একটি ভালো কলেজে পড়াশোনা করো তোমার পরিসর অনেক বাড়বে, তোমার মেধা বলো, তোমার কৌশল বলো, তোমার জানার পরিধি বলো, সবকিছু অনেক বেশি বাড়বে এবং তুমি অনেক বেশি আপডেট থাকবে। এবং তখন ভর্তি যুদ্ধে তুমি বুয়েট বলো, কুয়েট বলো, চুয়েট বলো, রুয়েট বলো, ঢাবি বলো, জাবি বলো, মেডিকেল বলো, যা বলো, বাংলাদেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবগুলোতে কিন্তু ক্রসিয়ানরা এগিয়ে থাকে। কেন এগিয়ে থাকে? কারণ তারা আসলে অনেক বেশি জানে, তাদের পড়াশোনার কোয়ালিটি, তাদের অন্যান্য ফ্যাসিলিটি সবকিছু মিলে হলিক্রস একটা অনন্য কলেজ। তো সেই কলেজে যদি তুমি পড়তে চাও,
তাহলে অবশ্যই তোমাকে এখন স্টেপ নিতে হবে। এবং মনে রাখবে আজকে হলিক্রসের জন্য যারা পড়াশোনা করতেছো, কালকের এই হলিক্রসিয়ানরাই বুয়েটিয়ান হবে, কালকের এই হলিক্রসিয়ানরাই মেডিকেলিয়ান হবে অর্থাৎ ডাক্তার হবে, কালকের এই হলিক্রসিয়ানরাই কিন্তু পাবলিকিয়ান হবে। সো আজকের এই স্টেপটা তোমার কিন্তু পরবর্তী জীবনের জন্য ইনভেস্টমেন্ট। সো এখন যারা সিরিয়াস হবে তারা পরবর্তী ভালো করবা। তুমি অবশ্যই, আমি কোনো কলেজকে মানে হিউমিলিয়েট করতেছি না, শুধু একটা কথাই বলি, হলিক্রস স্টুডেন্টরা যে পরিমাণ আপডেটেড কিংবা যে পরিমাণ ফ্যাসিলিটিস পায়, অবশ্যই বাংলাদেশের সর্বশেষ কর্নারের একটা কলেজ, সেই কলেজ স্টুডেন্টরা কিন্তু এত ফ্যাসিলিটিস পায় না। এইটা কি মানে কঠিন হলেও তেতো হলেও সত্য কথা। সো এই চিরন্তন সত্য কথাকে মানতেই হবে, যার জন্য কিন্তু তোমরা আজকে হলিক্রসের পেছনে দৌড়াচ্ছ, কারণ তোমরা নিজেরাও জানো যে হলিক্রস একটা বেস্ট কলেজ। সো এই কলেজে পড়লে যে তোমরা ফিউচার ভালো করবে এটা তোমরা জানো। এই জন্য আজকে থেকে পড়াশোনা শুরু করো, খুবই গভীরভাবে পড়ায় মনোনিবেশ করো, ইনশাল্লাহ তোমরা প্রত্যেকেই চান্স পাবা। আর আমি তোমাদের সাধারণ জ্ঞানের জয়নুল আবেদিন ফাহিম ভাইয়া অবশ্যই তোমাদের অ্যাডমিশনের সময় অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির সময় যারা মেডিকেলে পরীক্ষা দিবে তাদের সাথে আমি সাধারণ জ্ঞান নিয়ে থাকবো ইনশাল্লাহ। দেখা হবেই আমার কোনো না কোনো জায়গায় তোমাদের সাথে, এবং যারা ভার্সিটি প্রিপারেশন নিবে তাদের সাথেও কোনো না কোনো জায়গায় ইনশাল্লাহ দেখা হবে সাধারণ জ্ঞান নিয়ে। ক্লিয়ার? তদের মধ্যে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবারও। খোদা হাফেজ সবাইকে।